আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোমেন ভুইয়া। আমি বর্তমানে এমএস রেসিডেন্সি কোর্সে কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জারি রেসিডেন্সি ট্রেনিংয়ে আছি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এক্স পিজি হসপিটাল। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ফিজিওলজি অফ দ্য কার্ডিয়াক মায়োসাইট। লাইকেস আমরা যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের মেডিকেল স্টুডেন্ট আছি, আমাদের যে ফিজিওলজির সিবিএসের প্রথম যে আইটেমটা, সেই আইটেমটা সম্পর্কে আমরা ডিসকাশন করব, আলোচনা করব। এই ফার্স্ট আইটেমটাতে আমরা আসলে কি কি জিনিস আলোচনা করব এবং কি কি জিনিস ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে এই আইটেম সম্পর্কে একটা শর্ট একটা ওভারভিউ দেওয়ার জন্য, এবং এখান থেকে কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন থাকবে যেগুলো আপনি কখনোই জানতেন না। আপনি এই আইটেমটা হয়তো দিয়ে দিয়েছেন, অথবা এই আইটেমে আপনি 8.5, 9, 8, 7, 6 এরকম পেয়েছেন, কিন্তু অনেক কিছুই না জেনে আমরা এই আইটেমটা কমপ্লিট করে ফেলেছি। আবার অনেকেই অনেক কিছু জানেন, কিন্তু দেখা যায় কি মুখস্থ করে করে আইটেমগুলো শেষ করেছেন। আমরা এখান থেকে কনসেপ্ট বিল্ড আপ করব। আমাদের এই কোর্সের মধ্যে, এই ক্লাসের মধ্যে থেকে আমরা কনসেপ্ট বিল্ড আপ করব, যেই কনসেপ্ট থেকে আমরা ফিজিওলজিকে ব্রিজ করতে পারবো ফার্মাকোলজির সাথে, ফিজিওলজিকে ব্রিজ করতে পারবো আমরা প্যাথোলজির সাথে, ফিজিওলজিকে ব্রিজ করতে পারবো আমরা মেডিসিনের সাথে। তো বলা হয়ে থাকে ফিজিওলজি ইজ দ্য এন্ট্রেন্স অফ মেডিসিন, ফিজিওলজি ইজ দ্য এন্ট্রেন্স অফ মেডিকেল এডুকেশন। তো আমরা যদি ভালো করে ফিজিওলজিটা বুঝি, তাহলে আমরা এটার সাথে ফার্মাকোলজি কোরিলেট করতে পারবো। এবং আপনি যদি এই যে চ্যাপ্টারটা, এখানের যে টপিকগুলো ভালো করে বুঝলে, ইনশাআল্লাহ আপনি এখান থেকে ফিজিওলজির পাশাপাশি ফার্মাকোলজি বুঝবেন। আপনি ফার্স্ট ইয়ার মেডিকেল অথবা সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্ট, হোয়াট এভার ইট ইজ, আপনি ফিফথ ইয়ার ফাইনালের মেডিকেল কলেজ স্টুডেন্ট হন, আমি শিওর করে বলে দিতে পারবো যে মোর দেন 90% স্টুডেন্ট এখান থেকে ফার্মাকোলজি ব্রিজ করতে পারে না। সো দেখা যায় সে ফার্মাকোলজিতে গিয়ে ফোর্থ ইয়ারে গিয়ে বা থার্ড ইয়ারে গিয়ে, এখন তো ফার্মাকোলজি থার্ড ইয়ারে চলে আসছে, থার্ড ইয়ারে গিয়ে আবার নতুন করে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ পড়তেছে। কিন্তু আমি আমার এই ক্লাসের মাধ্যমে চেষ্টা করবো ইনশাআল্লাহ যে এখান থেকে অ্যাকশন পটেনশিয়ালটা আপনি ভালো করে বুঝলে, এখান থেকে আপনি অ্যান্টি অ্যারিথমিক বুঝবেন, এখান থেকে আপনি বুঝবেন যে কোন জায়গায় কোন অ্যান্টি অ্যারিথমিক কাজ করতেছে। ঠিক আছে, যদিও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য এই ওয়ার্ডটা অনেক ডিফিকাল্ট, অ্যান্টি অ্যারিথমিক কি, বাট যারা ফোর্থ ইয়ার মেডিকেল কলেজ স্টুডেন্টস, ফিফথ ইয়ার বা হলো এমবিবিএস কমপ্লিট করে ফেলেছেন, তারা তো জানেন অবশ্যই অ্যান্টি অ্যারিথমিক কি। কিন্তু এই অ্যান্টি অ্যারিথমিক যে ড্রাগগুলো, সেটা যে আপনার অ্যাকশন পটেনশিয়ালের সাথে রিলেটেড সেটা জানে না। আচ্ছা, ইসিজি সম্পর্কে তো আমরা অলরেডি শুনেছেন, ইসিজি কি। এই ইসিজিটাও আপনার অ্যাকশন পটেনশিয়ালের সাথে রিলেটেড। আপনি অ্যাকশন পটেনশিয়াল ভালো করে বুঝবেন, ইসিজিটা বুঝবেন। এবং মজার ব্যাপার হলো কি, সিবিএস এর মধ্যে, কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে বা হার্টের মধ্যে দুইটা অ্যাকশন পটেনশিয়াল আমরা পাই। একটা হলো হার্টের নিজস্ব টিস্যুর অ্যাকশন পটেনশিয়াল, একটা হলো কন্ডাকটিভ সিস্টেমের অ্যাকশন পটেনশিয়াল। এই দুইটা অ্যাকশন পটেনশিয়াল কেন, এবং কোনটা আগে জেনারেট করে, কোনটা পরে জেনারেট করে, কোনটার ইম্পর্টেন্স কি, কেন কন্ডাকটিভ সিস্টেমের আলাদা অ্যাকশন পটেনশিয়াল আছে, কেন কার্ডিয়াক মায়োসাইটের আলাদা অ্যাকশন পটেনশিয়াল আছে, এবং একটা অ্যাকশন পটেনশিয়ালের সাথে আরেকটা অ্যাকশন পটেনশিয়ালের রিলেশনটা কি, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তারপরে আমাদের এই ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারবো যে ফিজিওলজিক্যাল অ্যানাটমি অফ দ্য কার্ডিয়াক মাসল, যেটা আপনারা অলরেডি জানেন, এবং প্রপার্টিস অফ দ্য কার্ডিয়াক মায়োসাইট। লাইক এস হলো বিভিন্ন লগুলো আছে না, কন্ডাক্টিভিটি, অটোরিথমিসিটি, হ্যাঁ, এক্সাইটিবিলিটি, কন্ট্রাক্টিলিটি, অল অর নান লো, এগুলো আমরা পড়ছি তো। রিফ্র্যাক্টরি পিরিয়ড কি, এই যে রিফ্র্যাক্টরি পিরিয়ডটা, আপনি অ্যাকশন পটেনশিয়াল ভালো করে বুঝলে একটা রিফ্র্যাক্টরি পিরিয়ডটা আপনি ভালো করে বুঝতে পারবেন। তারপরে অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড, রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড, এই যে জিনিসটা কি, এটা আমরা খালি মুখস্থ করে গেছি, কিন্তু আপনি যদি অ্যাকশন পটেনশিয়ালটা ভালো করে বুঝেন, সেক্ষেত্রে আপনি নিজেই এক্সপ্লেন করতে পারবেন হোয়াই হেয়ার ইজ রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড, হোয়াই হেয়ার ইজ অ্যাবসোলিউট
রিফ্র্যাক্টরি পিরিয়ড, আপনি বুঝবেন ভালো করে। সো মেডিসিন অর ফিজিওলজি ইজ ফান। এখানে আপনি হলো পড়ালেখা করবেন এবং সেটাকে আপনি এনজয় করবেন। আর হলো আমরা যেগুলো কলেজে পড়তাম সেগুলোকে আমরা অনেক সময় দেখা যায় এনজয় করি না, আমরা হলো মুখস্থ করি, আমাদের একটা গোল থাকে আইটেম ক্লিয়ার করার জন্য, এবং আফটার কমপ্লিটিং দ্য আওয়ার আইটেম তা আমরা অনেক মানে আমরা অনেকটা ফ্রেশ ফিল করি এবং আমরা মনে করি যে আচ্ছা ঠিক আছে বাঁচলাম। কিন্তু আমাদের এই ক্লাস বা এই আলোচনার মাধ্যমে আপনি এরকমটা ফিল করবেন না, আপনি মনে করবেন যে ওয়াও এত ইম্পর্টেন্ট কনসেপ্ট, এত মজার কনসেপ্ট আগে তো জানতাম না, তাহলে দেখি নেক্সট পরে কি হয়। ঠিক আছে, চলেন আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা একটা গ্রস একটা ওভারভিউ দিয়েছি যে আমরা আসলে এই ভিডিওতে বা এই ক্লাসে আমরা কি কি জিনিস শিখবো। আমরা শিখবো যে ফিজিওলজিক্যাল অ্যানাটমি অফ দ্য কার্ডিয়াক মাসলস অ্যান্ড কার্ডিয়াক মায়োসাইটস, স্পেশাল প্রপার্টি যেগুলো অন্যান্য মায়োসাইটের নাই। দেন আমরা পড়বো যে জাংশনাল টিস্যু কি বা কন্ডাকটিভ সিস্টেম কি, অ্যান্ড আমাদের যে হার্টের যে কন্ডাকশনটা, ইম্পালসটা যে কন্ডাক্ট করে এক জায়গা থেকে যে আরেক জায়গায় যায় সেটা সম্পর্কে আমরা জানবো, এবং আমরা হার্টের অ্যাকশন পটেনশিয়াল সম্পর্কে আমরা জানবো। এবং আমরা মজার ব্যাপার হলো আমরা যদি হার্টের অ্যাকশন পটেনশিয়ালটা ভালো করে বুঝি সেক্ষেত্রে আমরা কার্ডিয়াক সাইকেল, সেক্ষেত্রে আমরা হলো যে ডিফারেন্ট চেঞ্জেস ইন দ্য হার্ট অ্যান্ড আমরা ভালো করে অ্যাকশন পটেনশিয়ালটা বুঝলে আমরা যে আমরা এন্টিরিদমিক বা ফার্মাকোলজিতে আমরা যেতে পারবো এবং ইসিজি কোরিলেট করতে পারবো। জাস্ট অ্যাকশন পটেনশিয়াল আমরা যদি বুঝি, আমরা মজার ব্যাপার হলো আপনি কিভাবে বুঝবেন যে একজন ডক্টর নাকি সে একজন হাতুড়ে ডক্টর। তাকে একটা ইসিজি পেপার ধরাই দেন, দিয়ে সে আপনি বলেন যে এটা কি। যদি সে ডক্টর হয় সে বুঝবে ইসিজিটা কি, আর সে যদি হাতুড়ে ডক্টর হয় সে হলো ইসিজিটা বুঝবে না, ইসিজি বুঝবে না। তাহলে এবং ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্ট হিসেবে আপনার কাছে অনেকেই ইসিজি পাঠাতে পারে। তো অনেকে তো জানে যে আপনি ডক্টর হয়ে গেছেন বা মেডিকেল কলেজে আছেন, সো আপনি ইসিজি বুঝবেন, আপনার কাছে ইসিজি পাঠাবে। তো আপনি এটা বলে দিতে পারবেন যে অ্যাটলিস্ট এটা নর্মাল ইসিজি অথবা নর্মাল ইসিজি না, অ্যাবনর্মাল ইসিজি। আমি যখন ফার্স্ট ইয়ার মেডিকেল কলেজে ছিলাম তো আমার যে অনেক ফ্রেন্ডরা আমাকে, আমার মেডিকেলেরই আমার ব্যাচমেট ফ্রেন্ড আমাকে ইসিজি পাঠাইতো, যে বলতো যে এটা বলো এটা কি, মানে ওকে পাঠাইতো, ওর কোনো পেশেন্টরা পাঠাইতো তখন ও আমাকে ফরওয়ার্ড করতো। তো এরকম অনেকেই আমাকে ফরওয়ার্ড করতো, বলতো যে এই ইসিজিটা একটু বলো। তখন তো আমি এত কিছু বুঝতাম না, আমি অ্যাটলিস্ট এটা বুঝতাম যে এটা নর্মাল ইসিজি আর এটা নর্মাল ইসিজি না। তো আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে অ্যাটলিস্ট আপনি ফার্স্ট ইয়ার মেডিকেল কলেজ স্টুডেন্ট হিসেবে আপনি বুঝবেন এটা নর্মাল ইসিজি অথবা নর্মাল ইসিজি না। তো নর্মাল ইসিজি বুঝলেও তো আপনি অ্যাটলিস্ট অনেক কিছু বুঝে গেছেন। আপনি কি কি বুঝবেন একটা ক্লাসের মতো ইসিজি বুঝলে? আপনার হার্ট রেট কাউন্ট করতে পারবেন, টেকিকার্ডিয়া না ব্রেডিকার্ডিয়া এটা অ্যাটলিস্ট বুঝে গেছেন। তারপরে আপনি হলো এই নর্মাল ইসিজি নাকি অ্যাবনর্মাল ইসিজি সেটা বুঝবেন, তো হার্ট রেট কাউন্ট করা শিখবেন, এবং ইসিজির পিওএফটা কীরকম, কিউআরএস কমপ্লেক্সটা কীরকম, তারপর টিওএফটা কীরকম, এগুলো আপনি জানতে পারবেন। তো মজার ব্যাপার হলো এগুলো ছাড়াই আমরা আইটেমগুলো ক্লিয়ার করে ফেলি এবং আমরা এগুলো না জেনেও আমরা পাস করে যাই, এমবিবিএস কমপ্লিট করে যাই। কিন্তু আপনার কাছে যখন ইসিজি পেপার দিয়ে দিবে তখন আপনি কিন্তু বুঝে যাবেন যে আপনি আসলে বুঝেন কি বুঝেন না। তো আমরা আমাদের যেই ওভারঅল একটা আইডিয়া আপনাকে দিলাম, দেন ক্লাস শেষে আমি আবার সামারি করে দিব। প্রত্যেকটা জিনিসের শর্ট সামারি শিখতে হবে আমাদের, শর্ট সামারি। তো চলেন আমরা শুরু করি। তো প্রথমে যে জিনিসটা আমরা জানবো যে আমাদের একদম বেসিক কথাবার্তা, যেটা আপনারা জানেন যে হার্ট ইজ অ্যাকচুয়ালি টু সেপারেট পাম্প, এবং দ্য রাইট হার্ট দ্যাট পাম্পস দ্য ব্লাড থ্রু দ্য লাংস অ্যান্ড লেফট হার্ট পাম্পস ব্লাড থ্রু দ্য পেরিফেরাল অর্গান। এটা তো আমরা জানি যে আমাদের রাইট হার্ট যে ব্লাডটা পাম্প করে কোথায়, লাংসে নিয়ে যায়, পিউরিফিকেশন হয়ে দেন হলো পালমোনারি ভেইন দিয়ে, হ্যাঁ 4 পালমোনারি ভেইন দিয়ে ব্লাডটা লেফট হার্টে আসে, এবং লেফট হার্ট সে ব্লাডটা পাম্প করে পেরিফেরাল অর্গান মানে হোল বডিতে সেটা সার্কুলেট করে। এবং এবং হলো ইচ অফ দিস হার্ট কনস্ট্যান্ট এট্রিয়াম এবং ভেন্ট্রিকল। এবং আমাদের হার্টের মধ্যে তো এট্রিয়াম ভেন্ট্রিকল আছে, আমরা জানি আমাদের হার্টের মধ্যে 2টা এট্রিয়াম এবং 2টা ভেন্ট্রিকল আছে। ঠিক আছে, তাহলে আমাদের হার্টের মধ্যে রাইট এট্রিয়াম আছে, লেফট এট্রিয়াম আছে, তাহলে এট্রিয়াম আছে এবং ভেন্ট্রিকল, রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল আছে। আচ্ছা, এট্রিয়ামের ফাংশন কি, ভেন্ট্রিকুলার ফাংশন কি, এগুলো অলরেডি আপনারা জানেন, এগুলো নিয়ে আমরা বেশি সময় নষ্ট করব না, আমরা জাস্ট একটু আলোচনা করে যাই। এট্রিয়ামের মধ্যে কি হয়, আমাদের রাইট এট্রিয়ামের মধ্যে ভেনাস সিস্টেমের মাধ্যমে ব্লাডগুলো আসে রাইট এট্রিয়ামে, দেন রাইট এট্রিয়াম থেকে ট্রাইকাসপিড বাল্ব হয়ে রাইট ভেন্ট্রিকলে যায় ব্লাডটা, রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা আমাদের লাংসের মধ্যে যায়, শেষ। এটা হলো আমাদের রাইট সাইডের কাজ।
লেফট সাইডের কাজ কি? লেফট সাইডের কাজ হলো আমাদের লাংস থেকে ব্লাডটা পিউরিফিকেশন হয়ে 4টা পালমোনারি ভেইন দিয়ে লেফট এট্রিয়ামে যায়, লেফট এট্রিয়াম গিয়ে লেফট এট্রিয়াম থেকে মাইট্রাল বাল্ব দিয়ে লেফট ভেন্ট্রিকলে যায়, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মাধ্যমে আমাদের পুরো বডিতে সার্কুলেশন হয়। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এট্রিয়ামটা কি? এট্রিয়াম হলো একটা উইক প্রাইম পাম্প অফ দ্য ভেন্ট্রিকল এবং হেল্পিং টু মুভ ব্লাড ইনটু দ্য ভেন্ট্রিকল। তাহলে এট্রিয়ামে একটি যে রিজার্ভার, এট্রিয়ামে সবগুলো ব্লাড আসে, মানে ভেনা কাভার মাধ্যমে, ধরেন আপনার সুপিরিয়র ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে রাইট এট্রিয়ামে ব্লাডটা আসে এবং সেখান থেকে হেল্পিং টু মুভ ব্লাড, ইট হেল্পিং টু মুভ ব্লাড ফ্রম দ্য এট্রিয়াম টু ভেন্ট্রিকল, শেষ। এবং এটা হলো একটা উইক প্রাইমার। দেখা যায় কি আমাদের এট্রিয়াম যখন কন্ট্রাক্ট করে তখন ভেন্ট্রিকলে ব্লাডটা যায়। তার আগে যখন আমরা কার্ডিয়াক সাইকেল পড়বো তখন আমরা অনেক মজার একটা জিনিস জানবো, এট্রিয়াম কন্ট্রাক্ট করা ছাড়াও অলমোস্ট 70%-এর মতো ব্লাড আমাদের ভেন্ট্রিকলে চলে যায় ডিউ টু প্রেশার ডিফারেন্স। এটা মজার একটা কনসেপ্ট, যেটা হলো কার্ডিয়াক সাইকেলে আমরা আলোচনা করব। তাহলে আমরা অ্যাটলিস্ট এটা জানলাম যে আমাদের এট্রিয়াম ব্লাডটা আসে ভেনা কাভার মাধ্যমে, সুপিরিয়র ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে, দেন হলো এই ব্লাডটা ভেন্ট্রিকলে চলে যায়। দেন হলো আমাদের এই ব্লাডটা ভেন্ট্রিকলে চলে যায়, এটা আমাদের এট্রিয়ামের ফাংশন। ভেন্ট্রিকলের ফাংশন কি? ভেন্ট্রিকল হলো আমাদের ব্লাডটা নিয়ে রাখে এবং ভেন্ট্রিকল থেকে ব্লাডটা পাম্পের মাধ্যমে রাইট ভেন্ট্রিকল থেকে যায় লাংসের মধ্যে, লেফট ভেন্ট্রিকল থেকে যায় আমাদের সার্কুলেটরি সিস্টেম বা পেরিফেরাল কন্ডাক্টিভ সিস্টেমে। আচ্ছা চলেন আমরা হলো দেখি যে ভেন্ট্রিকল সাপ্লাইং দ্য মেইন পাম্পিং ফোর্স দ্যাট প্রপেল দ্য ব্লাড আইদার থ্রু দ্য পালমোনারি সার্কুলেশন আর হলো অথবা পেরিফেরাল সার্কুলেশন। তাহলে পালমোনারি সার্কুলেশন যে ব্লাডটা যাবে সেটা যাবে রাইট ভেন্ট্রিকল থেকে, এবং সিস্টেমিক সার্কুলেশনে বা পেরিফেরাল সার্কুলেশন যে ব্লাডটা যাবে সেটা যাবে লেফট ভেন্ট্রিকল থেকে। ওকে ওকে তারপরে চলেন আমরা হলো ফিজিওলজি অফ দ্য কার্ডিয়াক মাসল সম্পর্কে আমরা কিছু জানি। আমাদের হার্টের মধ্যে কি কি মাসল আছে বলেন তো? মাসল আছে হলো আমাদের এট্রিয়াল মাসল আছে, ভেন্ট্রিকুলার মাসল আছে এবং স্পেশালাইজড এক্সাইটেটরি কন্ডাক্টিভ মাসল ফাইবার আছে। সেটা তো আমরা জানি অলরেডি না? তো আমাদের হার্টের মধ্যে কি কি মাসল আছে বলেন তো? আমাদের এট্রিয়াল মাসল আছে, ভেন্ট্রিকুলার মাসল আছে আর স্পেশালাইজড এক্সাইটেটরি এন্ড কন্ডাক্টিভ মাসল ফাইবার আছে, যেটা হলো আমাদের কন্ডাক্টিভ সিস্টেম সম্পর্কে আমরা জানবো একটু পরে। ওকে আচ্ছা, এই ব্যাপারগুলো একদমই সুপারফিশিয়াল ব্যাপার আপনারা অলরেডি জানেন এবং আপনারা হলো অ্যানাটমিতেও এই মানে এখানের পেজগুলো আঁকছেন, এখানের ছবিগুলো আঁকছেন যে কার্ডিয়াক মায়োসাইটের বৈশিষ্ট্য কি, দেখতে কীরকম, এইরকম। এটা এখান থেকে মজার একটা জিনিস আমরা জানবো, সিনসাইটিয়াম কি। ঠিক আছে, তো আমরা দেখি এখানে কি লেখা আছে। Cardiac muscle contract in the same way as skeletal muscle, but the duration of the contraction is much longer. এটা অনেক মজার একটা ইনফরমেশন যে আমাদের কার্ডিয়াক মাসল যেমন কন্ট্রাক্ট করে, আমাদের স্কেলেটাল মাসলও কিন্তু কন্ট্রাক্ট করে না? স্কেলেটাল মাসল কন্ট্রাক্ট করে। তাহলে স্কেলেটাল মাসলের কন্ট্রাকশন আর কার্ডিয়াক মাসলের কন্ট্রাকশনের মধ্যে কিছু কিন্তু বেসিক ডিফারেন্স আছে। দ্য ডিউরেশন অফ দ্য কন্ট্রাকশন ইজ মাচ লঙ্গার ইন কার্ডিয়াক মায়োসাইট। ওকে আচ্ছা চলেন আমরা ফিজিওলজিক্যাল অ্যানাটমিটা জানি। এটা অলরেডি আপনারা অ্যানাটমিতেও যেমন পড়েন এবং ফিজিওলজিতে এমনই পড়েন। সেটা কি? আমাদের কার্ডিয়াক মাসল ফাইবারগুলো আসলে অ্যাকচুয়ালি কিভাবে অ্যারেঞ্জ করা থাকে, এই কথাটা হলো ইম্পর্টেন্ট। চাইলে এটা মুখস্থ করে নিতে পারেন যে কার্ডিয়াক মাসল ফাইবার অ্যারেঞ্জড ইন এ লেটিস ওয়ার্ক উইথ দ্য ফাইবার ডিভাইডিং, রিকম্বিনিং অ্যান্ড দেন স্প্রেডিং এগেইন। আমি কথাটা শর্ট করে সহজভাবে বুঝিয়ে দিই। লেটিস ওয়ার্ক মানে কি? লেটিস ওয়ার্ক হলো একটা মানে এইটা দিয়ে লেটিস ওয়ার্ক বলতে কি রকম কি বোঝায়? লেটিস ওয়ার্ক বলতে কি, আমরা হলো যে ফুল গাছের বাগান ফুলের বাগানে আমরা যে যেমন বিভিন্ন বেড়াগুলো দেই না, বেড়াগুলো দেখতে কিরকম, যে এরকম 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 বেড়া দেই না? তো বেড়াগুলো দেখবেন যে এরকম থাকে। বাঁশের ইয়া দিয়ে যখন আমরা বেড়াগুলো দিই তো এরকম থাকে। তার মানে কি, এই যে আপনি একটা বাঁশের চিকন একটা কঞ্চি দিলেন, দেন হলো আপনি আরেকটা কঞ্চি দিলেন, দেন আরেকটা কাইম দিলেন, আরেকটা, এরকম করে কিন্তু বাঁশের বেড়াগুলো দেখবেন এরকম ছোট ছোট করে খুব করা থাকে। তার মানে এটা এখানে যে সেটা কি করছে, ডিভাইড হয়েছে। তো এটা কি করছে, একটা ফাইবার এখানে আসছে, এসে দেন এটা ডিভাইড হয়েছে, ডিভাইড হওয়ার পরে দেন এটা আবার রিকম্বাইন করছে, এরকম মানে আসছে, এসে এটা ডিভাইড হয়েছে, ডিভাইড হওয়ার পরে তার আবার রিকম্বাইন করছে, আবার ডিভাইড হয়েছে আর আবার রিকম্বাইন করছে। এই ব্যাপারটাকে বলা হয় যে লেটিস ওয়ার্ক। লেটিস ওয়ার্ককে আমরা বুঝতে পারছি।
প্রথমে তারা ডিভাইডেশন হবে, দেন হলো কি হবে, দেন হলো আবার হলো রিকম্বাইন করবে, দেন আবার হলো ডিভাইড হবে, আবার রিকম্বাইন করবে। এইটার নাম, এই প্রসেসটা হলো লেটিস ওয়ার্ক। আমি আবার বলি, লেটিস ওয়ার্ক কি? একটা ফাইবার আসছে, এসে সে হলো ডিভাইড করছে, দেন হলো আবার তারা রিকম্বাইন করছে, জোড়া লাগছে, এখন একটা ফাইবার হয়েছে, এটা আবার হলো আপনার কি হয়েছে, ডিভাইড হয়েছে, দেন আবার রিকম্বাইন করবে, দেন আবার ডিভাইড হবে। তাহলে এই যে ঘটনাগুলো, এই ঘটনার নাম হলো লেটিস ওয়ার্ক। আমাদের যে বিভিন্ন ফুল বাগানে যে বিভিন্ন বেড়াগুলো আমরা দিয়ে থাকি, সেগুলো হলো অলমোস্ট এইরকম লেটিস ওয়ার্ক। তাহলে আমাদের কার্ডিয়াক মাসলগুলো আসলে কীরকম করে সাজানো থাকে সেটা সম্পর্কে এখানে বলছে। কি বলছে? যে কার্ডিয়াক মাসল ফাইবার অ্যারেঞ্জড, সাজানো থাকে ইন এ লেটিস ওয়ার্ক প্যাটার্নে। মানে কি? উইথ দ্য ফাইবার্স ডিভাইডিং, তারা প্রথমে ডিভাইড হয়, দেন হলো আবার জোড়া লাগে রিকম্বিনিং, দেন স্প্রেডিং অ্যাগেইন। তাহলে এই কথাটা অনেক সহজ হয়ে গেল না? হ্যাঁ, সহজ হয়ে গেল। এবার চলেন আমরা কার্ডিয়াক মায়োসাইট সম্পর্কে কিছু জিনিস জানি। দেখেন, কার্ডিয়াক মাসল ইজ এ স্ট্রাইটেড মাসল। এটা আপনারা সবাই জানেন যে কার্ডিয়াক মায়োসাইট স্ট্রাইটেড, স্কেলেটাল মাসল স্ট্রাইটেড। তারপরে তাদের মধ্যে কি পার্থক্য আছে সেটা তো আমরা অলরেডি এখন নিচে আলোচনা করব। দেখবেন যে আমরা কার্ডিয়াক মায়োসাইট এবং স্কেলেটাল মায়োসাইটের একটা সিমিলারিটি বলি কি, দে আর স্ট্রাইটেড, আর হলো স্মুথ মাসলগুলো বলি কি, নন স্ট্রাইটেড। ওকে, তো চলেন, কার্ডিয়াক মায়োসাইট ইজ স্ট্রাইটেড and contain কি actin myosin filament that lie side by side and slide along one another during contraction. মজার কথা বলছি, কিন্তু ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের কার্ডিয়াক মায়োসাইটের মধ্যে কি থাকে, অ্যাক্টিন থাকে এবং কি থাকে, মায়োসিন থাকে। এবং এই ফিলামেন্টগুলা তারা কি করে, সাইড বাই সাইড থাকে। তাহলে অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্টগুলা সাইড বাই সাইড থাকে। তাহলে অ্যাক্টিন মায়োসিন কি থাকলো, সাইড বাই সাইড থাকলো। তখন কি হবে, এবং স্লাইড অ্যালং ওয়ান অ্যানাদার ডিউরিং কন্ট্রাকশন। মানে আমাদের যে এই মাসল ফাইবার থাকলো, এটা থাকলো, এবং যখনই ডিউরিং কন্ট্রাকশন তারা একটা আরেকটার উপরে উঠে যাবে, স্লাইড করবে ডিউরিং কন্ট্রাকশনের সময়। তো এই যে একটা ফাইবার, তো যখন ডিউরিং কন্ট্রাকশন তখন একটা আরেকটার দিকে এরকম স্লাইড অ্যালং ওয়ান অ্যানাদার, একটা আরেকটার দিকে স্লাইড করবে। স্লাইড করে কেন করবে? ডিউরিং কন্ট্রাকশনের সময়। ঠিক আছে, তাহলে আমরা কি কি জানলাম? যে আমাদের কার্ডিয়াক মায়োসাইটের মধ্যে কি থাকে, এটা একটা স্ট্রাইটেড মাসল, এবং এটার মধ্যে কি থাকে, অ্যাক্টিন থাকে, মায়োসিন থাকে। এটা কি করে, দ্যাট লাই সাইড বাই সাইড, এবং কি করে, এটা স্লাইডিং করে। আপনারা দেখেন বিভিন্ন জিনিস দেখবেন স্লাইডিং, হ্যাঁ, স্লাইডিং করা। তো একটা আরেকটার উপরে উঠে যাবে, স্লাইডিং করবে অ্যালং ওয়ান অ্যানাদার ডিউরিং কন্ট্রাকশন। ওকে, ফাইন। এবার চলেন আমরা জানি আরও কি কি জিনিস থাকে। কার্ডিয়াক মায়োসাইটের মধ্যে আলাদা একটা জিনিস থাকে, সেটা হলো ইন্টারক্যালেটেড ডিস্ক। তো ইন্টারক্যালেটেড ডিস্ক কি? ইন্টারক্যালেটেড ডিস্ক দেখেন, আমরা এখানে দেখতে পারবো ছবিতে, ভালো করে খেয়াল করে দেখেন। এই ছবিটাতে আমরা ইন্টারক্যালেটেড ডিস্ক দেখাচ্ছি, হ্যাঁ, এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক দেখাচ্ছি, ইন্টারক্যালেটেড ডিস্ক, হ্যাঁ, ইন্টারক্যালেটেড ডিস্ক। এখানে দেখেন ইন্টারক্যালেটেড ডিস্ক, ওকে, এখানেও আছে। তো এই ইন্টারক্যালেটেড ডিস্কের মধ্যে কি কি থাকে? গ্যাপ জাংশন থাকে, এবং কি থাকে, ডেসমোজোম থাকে। তাহলে এই দুইটা জিনিস। তাহলে আমরা যদি ওভারঅল ইন্টারক্যালেটেড ডিস্ক সম্পর্কে আমরা জানি, ইন্টারক্যালেটেড ডিস্ক হলো যে এটা একটা ডার্ক স্টেইনিং সেল মেমব্রেন দ্যাট সেপারেট ইন্ডিভিজুয়ালস কার্ডিয়াক মাসল ফাইবার। তাহলে এটা কি? ইন্টারক্যালেটেড ডিস্ক একটা ডার্ক স্টেইনিং সেল মেমব্রেন্স সেপারেটিং ইন্ডিভিজুয়ালস কার্ডিয়াক মাসল ফাইবার। দেখেন, এখন এটার মধ্যে কি থাকে, কন্টেইন দ্য কি টু স্ট্রাকচারস। কি কি আছে? ডেসমোজোম এবং গ্যাপ জাংশন। ডেসমোজোম কি? ডেসমোজোম হলো একটা কার্ডিয়াক মায়োসাইট এবং আরেকটা কার্ডিয়াক মায়োসাইটের মধ্যে একটা স্ট্রং মেকানিক্যাল অ্যাডহেশন থাকে, এবং এটা কিন্তু দরকার। তাহলে ডেসমোজোম প্রোভাইড দ্য স্ট্রং মেকানিক্যাল অ্যাডহেশন ডিউরিং ফোর্সফুল কন্ট্রাকশন। হার্ট যখন ফোর্সফুলি কন্ট্রাক্ট করে, এবং যদি ডেসমোজোম যদি প্রপারলি স্ট্রংলি অ্যাডহেশন না দেয়, তাহলে কিন্তু প্রবলেম। তো এইটার জন্য ডেসমোজোম আমাদেরকে গিভস দ্য সাপোর্ট। It gives the support and provides the strong mechanical adhesion during forceful contraction. And there is a gap junction. Gap junction কি? Gap junction যদি থাকে, দেখা যাবে কি আমাদের কার্ডিয়াক মায়োসাইটের অ্যাকশন পটেনশিয়ালের সময় একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে
আয়নগুলা দ্রুত ট্রান্সমিট করতে হেল্প করবে। তাহলে গ্যাপ জাংশন ইজ দ্য লো রেজিস্ট্যান্স আয়নিক ব্রিজ অ্যালাউইং র্যাপিড ডিফিউশন অফ আয়ন অ্যাক্রস দ্য কার্ডিয়াক সেল। তাহলে ধরেন এখানে একটা কার্ডিয়াক সেল আছে, তারপরে হলো আর একটা কার্ডিয়াক সেল আছে। তো এটার মধ্যে যদি কোনো গ্যাপ জাংশন থাকে তাহলে এখান থেকে অটোমেটিকভাবে কি হবে, ইজিলি বিভিন্ন আয়নগুলা একটা সেল থেকে আরেকটা সেলে চলে যেতে পারবে। লাইক এটা একটা কার্ডিয়াক মায়োসাইট সেল, এটা একটা কার্ডিয়াক মায়োসাইট সেল। তো এখানে একটা গ্যাপ জাংশন থাকা কি হয়েছে, এখান থেকে ইজিলি কি হয়েছে, এখানে যে সোডিয়াম যদি বেড়ে যায় তাহলে সোডিয়াম এখান থেকে চলে আসবে, এখানে চলে আসবে। তাহলে এখানে যদি পটাশিয়াম কমে যায় বা পটাশিয়াম বেড়ে যায় তাহলে একটা সেল থেকে আরেকটা সেলে পটাশিয়াম চলে আসবে, একটা সেল থেকে আরেকটা সেলে সোডিয়াম অটোমেটিক ইজিলি চলে যেতে পারবে। মানে হলো আপনাদের বাড়ি আর এইটা পাশের বাড়ি, তো এখানে আপনাদের হলো একটা কমন গেট আছে, এদিকে একটা কমন একটা গেট আছে। তাহলে ইজিলি দেখা যাবে যে এই পকেট থেকে ওই পকেটে বা এই বাসা থেকে ওই বাসাতে ইজিলি যেতে পারবে। তাহলে আমাদের গ্যাপ জাংশনটা থাকায় অনেক বেশি ইম্পর্টেন্ট হইল, সুবিধা হইল। তাহলে দেখেন সব সেলের মধ্যে এরকম গ্যাপ জাংশন থাকে না। তাহলে আমরা যদি এই পেজটার একটা ওভারভিউ নেই, কি নিতে পারবো, আমাদের কার্ডিয়াক মাসল এবং স্কেলেটাল মাসল সবারই কি আছে, অ্যাকশন পটেনশিয়াল আছে বা কন্ট্রাকশন আছে, কিন্তু কার্ডিয়াক মাসলের কন্ট্রাকশনটা মাচ লঙ্গার। দেখেন তারপরে হলো ফিজিওলজিক্যাল অ্যানাটমি সম্পর্কে যদি আমরা জানি, কি জানবো, আমাদের হলো কার্ডিয়াক মাসলগুলোর বৈশিষ্ট্যটা হলো একটা সাদা একটা বৈশিষ্ট্য দিছে কি, ইট ইজ অ্যারেঞ্জড ইন এ লেটিস ওয়ার্ক। মানে কার্ডিয়াক মাসল ফাইবার অ্যারেঞ্জড ইন এ লেটিস ওয়ার্ক মানে কি, লেটিস ওয়ার্কটা মানে কি পরেই আমরা আবার বলে দিছি, উইথ দ্য ফাইবার ডিভাইডিং, ফাইবারগুলো ভাগ হয়, রিকম্বাইনিং তার আবার জোড়া লাগে, অ্যান্ড দেন স্প্রেড এগিন, তারপরে আবার স্প্রেড করে। তারপরে হলো কার্ডিয়াক মাসল একটা স্ট্রাইয়েটেড মাসল, এটার মধ্যে থাকে একটিন মায়োসিন ফিলামেন্ট, এবং এটা কি করে যে দ্যাট লাই সাইড বাই সাইড, এবং এটা কি করে স্লাইড করে অ্যালং ওয়ান অ্যানাদার ডিউরিং কন্ট্রাকশন। তারপরে কি, কার্ডিয়াক মায়োসাইটের মধ্যে যে জিনিসগুলো থাকে যেগুলো অন্য কোথাও থাকে না, সেটা হলো ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক মানে কি, এটা হলো একটা ডার্ক স্টেইনিং সেল মেমব্রেন। এটা হলো সেল মেমব্রেনের একটা ডার্ক স্টেইনিং পার্ট দ্যাট সেপারেটিং দ্য ইন্ডিভিজুয়াল কার্ডিয়াক মাসল ফাইবার, একটা কার্ডিয়াক মাসল ফাইবার থেকে আরেকটা কার্ডিয়াক মাসল ফাইবারে আলাদা করে। তাহলে এটা একটা কি, এটা হলো ডার্ক স্টেইনিং সেল মেমব্রেন সেপারেটিং ইন্ডিভিজুয়াল কার্ডিয়াক মাসল ফাইবার। এবং এটার মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হলো কি ডেসমোজোম, আর একটা হলো কি গ্যাপ জাংশন। ডেসমোজোম কি, ডেসমোজোম হলো প্রোভাইড দ্য স্ট্রং মেকানিক্যাল অ্যাডহেশন ডিউরিং ফোর্সফুল কন্ট্রাকশন। আর গ্যাপ জাংশন কি, গ্যাপ জাংশন হলো লো রেজিস্ট্যান্স আয়নিক ব্রিজ অ্যালাউইং র্যাপিড ডিফিউশন অফ আয়ন অ্যাক্রস দ্য কার্ডিয়াক সেল। ঠিক আছে, এটা হলো আমাদের ওভারভিউ একটা ওভারভিউ দিলাম। এখন চলেন আমরা হলো মজার একটা জিনিস সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, সেটা হলো সিনসাইটিয়াম। এই জিনিসটা দেখবেন আপনারা সিনসাইটিয়াম মুখস্থ করছেন, কিন্তু সিনসাইটিয়াম কি জিনিসটা বুঝেন নাই। আমি বলতে পারবো অনেক স্টুডেন্ট সিনসাইটিয়াম কি বুঝে না। আমরা চলেন সিনসাইটিয়াম সম্পর্কে একটু আলোচনা করি। সিনসাইটিয়ামটা কি, সিনসাইটিয়ামটা হলো এ মাল্টিনিউক্লিয়েটেড মাস অফ প্রোটোপ্লাজম প্রোডিউসিং বাই মার্জিং অফ সেল থ্রু দ্য ফলস মেমব্রেন। এই কথাটা মুখস্থ করাটা অনেক ডিফিকাল্ট, আমরা এটাকে ইজি করে দিই। প্রথমে বলছে কি এ মাল্টিনিউক্লিয়েটেড মাস, এক নাম্বার কথাই বলছে কি একটা মাল্টিনিউক্লিয়েটেড, ওকে। দুই নম্বরে মাস অফ প্রোটোপ্লাজম, এবং এটা কিভাবে তৈরি হয়, মার্জিং অফ সেল থ্রু ফলস মেমব্রেন। এখানে কি হচ্ছে, মার্জিং অফ সেল হচ্ছে কিসের মাধ্যমে, থ্রু ফলস মেমব্রেন। আপনি যদি আগের স্লাইডটা ভালো করে পড়ে আসেন, আমার কথাগুলো শুনে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন ফলস মেমব্রেন কি, হাউ ফলস মেমব্রেন ইজ ক্রিয়েটেড বাই দ্য গ্যাপ জাংশন। গ্যাপ জাংশন একটা ফলস মেমব্রেন হিসেবে কাজ করে, কারণ এখানে কি আছে, গ্যাপ আছে, ওকে। মার্জিং মানে কি, একটা সেল আর একটা সেলের মধ্যে জোড়া লাগতেছে। আমরা একটু আগে পড়ছি কি ইন্টারক্যালেটেড ডিস্ক হলো একটা ডার্ক স্টেনিং সেল মেমব্রেন, পড়ছি তো দেখেন, আবার দেখেন ইন্টারক্যালেটেড সেল কি, ডার্ক স্টেনিং সেল মেমব্রেন সেপারেটিং দ্য ইন্ডিভিজুয়াল কার্ডিয়াক মাসল ফাইবার, এবং এটার মধ্যে গ্যাপ জাংশন থাকে। তাহলে আমাদের হলো একটা সেল আর একটা সেলের সাথে মার্জ করতেছে, জোড়া লাগতেছে, এবং এটার মধ্যে কি থাকে, ফলস মেমব্রেন থাকে। হোয়াই ফলস মেমব্রেন, ধরেন আপনার বাড়ি আর হলো আরেকজনের প্রতিবেশীর বাড়ি, দুজনের বাড়ির মাঝখানে কি আছে, ওয়াল আছে, দুজনের বাড়ি থেকে আলাদা মাঝখানে দেওয়াল, কিন্তু দেখেন একটা পকেট গেট আছে। তো পকেট গেট থেকে এই বাড়ি এবং ওই বাড়ির মধ্যে কানেকশন আছে। তার মানে কি,
এরা তো কমপ্লিটলি গেট হইলো না, কমপ্লিটলি সেপারেট হইলো না, মাঝখানে একটা গেট আছে যেটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু আপনারা জানেন যে এখান থেকে এখানে একটা পকেট গেট আছে, এই বাড়ি আর এই বাড়ির মধ্যে কানেকশন। তো একটা সেল এবং আরেকটা সেলের মাঝখানে সেল মেমব্রেন আছে, তার মানে সেল মেমব্রেন থাকলে তো ইন্ডিভিজুয়াল একটা সেল আর একটা সেল আলাদা আলাদা। কিন্তু এখানে কি হয় যে ফলস মেমব্রেন মানে কি, এখানে গ্যাপ জাংশন আছে এবং একটা সেল এবং আরেকটা সেলের মাধ্যমে কমিউনিকেটেড। এবং হোয়াইট ইজ মাল্টিনিউক্লিয়েটেড এবং হোয়াইট ইজ মাস অফ প্রোটোপ্লাজম। আপনারা যদি যেহেতু ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্ট আমার ক্লাসটা শুনতেছেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি মাস বলতে কি বোঝায়। মাস হলো কি যে আমরা অনেক সময় অনেকগুলা জিনিসকে একসাথে, দেখুন অনেকগুলা জিনিস একসাথে, অনেকগুলা সেলকে আমরা একসাথে বলতে পারি মাস অফ সেল, ঠিক আছে। তারপরে হলো দেখবেন এই যে কিছুদিন আগে জুলাই হইলো, জুলাই আন্দোলন হইলো, সেই ক্ষেত্রে আমাদের যে জনগোষ্ঠী বা জনতা যখন আমরা রাস্তায় নেমে আসলাম, প্রতিবাদ করলাম, তখন মিডিয়াগুলোতে কি বলছে যে মাস মুভমেন্ট, একটা বড় ধরনের মুভমেন্ট হচ্ছে মাস মুভমেন্ট। তাহলে মাস হলো এই যে অনেকগুলা কালেকশন অফ সেল যদি ধরেন তাহলে মাস অফ সেল, আবার অনেকগুলো প্রোটোপ্লাজম যদি একসাথে যুক্ত হয় তাহলে আমরা কি বলবো মাস অফ প্রোটোপ্লাজম। অনেকগুলো মানুষ যদি একসাথে যুক্ত হয় তাহলে আমরা বলবো যে মাস অফ পিপল বা পপুলেশন। তা আবার অনেক অনেক বড় একটা মুভমেন্ট যদি একসাথে হয় তাহলে আমরা বলবো মাস মুভমেন্ট। তাহলে মাস অফ প্রোটোপ্লাজম কি অনেকগুলো প্রোটোপ্লাজম একসাথে যুক্ত হয়েছে। তাহলে হাউ অনেকগুলো প্রোটোপ্লাজম যুক্ত হয় দেখেন, এবং বলছে মাল্টিনিউক্লিয়েটেড। আমরা জানি আমাদের কার্ডিয়াক মায়োসাইটগুলো মাল্টিনিউক্লিয়েটেড না, এটা হলো মনোনিউক্লিয়েটেড, একটা নিউক্লিয়াস থাকে একটা সেলের মধ্যে। তাহলে হোয়াইট ইজ মাল্টিনিউক্লিয়েটেড এন্ড হোয়াইট ইজ মাস অফ প্রোটোপ্লাজম। আমার আমার এই যে ক্লাস থেকে আপনি এই জিনিসটা ইনশাল্লাহ বুঝতে পারবেন। এবং সিনসাইটিয়ামের ডেফিনেশনটা আপনি মুখস্থ করেন আর না করেন, আপনাকে এটাকে জানতে হবে কার্ডিয়াক মায়োসাইট ইজ এ সিনসাইটিয়াম। কার্ডিয়াক মায়োসাইট একটা যে সিনসাইটিয়াম, এবং দ্যার ইজ এ এট্রিয়াল সিনসাইটিয়াম এন্ড ভেন্ট্রিকুলার সিনসাইটিয়াম। এবং যখন আপনি সিনসাইটিয়ামটা বুঝবেন তখনই আপনি এটা বুঝবেন যে হাউ এসএ নোড যে একটা ইম্পালস কন্ডাক্ট করে, হাউ ইট ইজ পুরাটা এট্রিয়াম একসাথে কন্ট্যাক্ট করে, হাউ ফুল এট্রিয়াম একসাথে কন্ট্যাক্ট করে, অথবা হাউ আপনি যদি বলেন যে আমাদের এট্রিয়ামের মাসলগুলো একসাথে কেন কন্ট্যাক্ট করে, ভেন্ট্রিকুলার মাসলটা একসাথে কেন কন্ট্যাক্ট করে, অ্যাসিনোড তো এট্রিয়ামের এক পাশে একটা কর্নারে, তাহলে পুরাটা এট্রিয়াম একসাথে কীভাবে সিস্টুল হয়, পুরাটা ভেন্ট্রিকুল একসাথে কীভাবে সিস্টুল হয়, ডায়াস্টুল হয়, এগুলো আপনি যখন বুঝবেন তার আগে আপনাকে বুঝতে হবে সিনসাইটিয়াম কি। এখন আমরা চলেন আমরা এই জিনিসটা আলোচনা করি, আমাদের মাল্টিনিউক্লিয়েটেড সেল বলতে কি বোঝায়। ধরেন এই যে আমাদের একটা কার্ডিয়াক মায়োসাইট আমরা আঁকলাম, তারপরে আমরা এখানে আরেকটা আচ্ছা এখানে আমরা একটা কার্ডিয়াক মায়োসাইট আঁকি, গ্যাপ রাখলাম। তারপরে এখানে আমরা আরেকটা কার্ডিয়াক মায়োসাইট আঁকলাম, এখানে আমরা গ্যাপ রাখলাম। তারপরে এখানে একটা কার্ডিয়াক মায়োসাইট আঁকলাম, এখানে একটা কার্ডিয়াক মায়োসাইট আমরা আঁকলাম, তারপর এখানে আমরা একটু গ্যাপ রাখলাম। দেখেন আমরা এখানে এটা কি ফরমেশন করে, এই সেলের সাথে এই সেলের কমিউনিকেশন, এটার সাথে এটার কমিউনিকেশন, এই সেলের সাথে এই সেলের কমিউনিকেশন, দেন হলো এই সেলের সাথে এই সেলের কমিউনিকেশন। তাহলে এই সেলের মধ্যে যদি একটা নিউক্লিয়াস থাকে, ডিফারেন্ট একটা কালার দিই, এখানে যদি একটা নিউক্লিয়াস থাকে, এখানে যদি আরেকটা নিউক্লিয়াস থাকে, এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, তাহলে আপনারা নিজেই বলেন যে এই নিউক্লিয়াসটা অ্যাকচুয়ালি কার। এই নিউক্লিয়াসটা আপাতত এই সেলের, কিন্তু আপনি যদি ওভারঅল চিন্তা করে দেখেন, এখানে একটা গ্যাপ জাংশন থাকায়, এখানে একটা গ্যাপ জাংশন থাকায় এই দুইটা নিউক্লিয়াস কিন্তু এই নিউক্লিয়াসটা এই সেলেরও এবং এই সেলেরও, এটা যদি এক নাম্বার সেল হয়, 2 নাম্বার সেল হয়, 3 নাম্বার সেল হয়, 4 নাম্বার সেল হয়, তাহলে এই 1 নাম্বার সেলের একটা নিউক্লিয়াস, 2টা নিউক্লিয়াস, 3টা 4টা নিউক্লিয়াস, সবারই 1 নাম্বার নিউক্লিয়াস। তাহলে দেখেন একটা গ্যাপ জাংশনের মাধ্যমে মধ্যে দিয়ে আমরা বলতে পারি যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার সেলের নিউক্লিয়াসগুলা সবগুলাই 1 নাম্বার সেলের নিউক্লিয়াস, কারণ সবার মধ্যে দিয়ে একটা কমন কমিউনিকেশন আছে। এই দেখেন এই দিক দিয়ে, এই যে এদিক দিয়ে তারা কানেকশন হয়েছে, এখান থেকে এখানে, দেন এখানে, দেন এখানে,
তাহলে সবার মধ্যে একটা কমন কানেকশন আছে। সো আমরা এটা বলতে পারি। আপনারা যখন মানে কি পড়তেন না আগে ছোটবেলায়, মানে হায়ার ম্যাথ বা অনেকগুলো ম্যাথ পড়তেন না, এরকম চাকতি আঁকতেন, এ, তারপরে হলো বি, তারপরে হলো এই সি। তাহলে দেখেন এই যে জায়গাটা, এটা কিন্তু একদম কমন। এই সেলের জন্য এ নাম্বার 1 এর জন্য কমন, নাম্বার 2 এর জন্য কমন, নাম্বার 3 এর জন্য কমন, এই জায়গাটা কমন। তাহলে আপনি বলতে পারেন এখানে এইটা এরো আছে, এবং এখানে যদি আরেকটা নিউক্লিয়াস দেন, এখানে যদি আরেকটা নিউক্লিয়াস দেন, তাহলে দেখতে পারবেন যে এর 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 সবারই দুইটা করে নিউক্লিয়াস, মানে এর একটা নিউক্লিয়াস, এর একটা নিউক্লিয়াস। তাহলে এই 2 নম্বরের দুইটা নিউক্লিয়াস, এবং 1 নম্বরের একটা নিউক্লিয়াস, এবং 3 নম্বরে দেখা যাবে কি দুইটা নিউক্লিয়াস, এবং এই 1 নম্বরের এই নিউক্লিয়াসটা সবারই কমন নিউক্লিয়াস। তো আমরা এরকম করে যদি বুঝি, তাহলে আমরা আমাদের আনসারটা ক্লিয়ার হয়ে যাবে। আজকের মাধ্যমে আমরা একটা জিনিস জানতে পারলাম যে আমাদের কার্ডিয়াক মায়োসাইট যদিও একটা নিউক্লিয়াস, কিন্তু এজ এ গ্যাপ জাংশন এখানে কি হয়, কার্ডিয়াক মায়োসাইটের মাল্টিপল নিউক্লিয়াসের মতো করে কার্ডিয়াক মায়োসাইট থাকে। এই যে আমরা যদি সেলগুলো আঁকি, আমরা গ্যাপ জাংশনের কথা চিন্তা করি, তাহলে এটা মনে করেন আমাদের এই মানে ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা হলো আমাদের ইন্টারক্যালেটেড ডিস্ক। তারপরে হলো আমরা যদি এই দিক থেকে প্রোগ্রেস করি, এটা হলো এইভাবে স্প্রেড করে গেছে। দেন হলো তাহলে এই গ্যাপ জাংশনের মাঝখান দিয়ে যদি আমরা গ্যাপ চিন্তা করি, এখান দিয়ে একটা গ্যাপ আছে, এখান দিয়ে গ্যাপ আছে, তো এখান দিয়ে যদি আমাদের গ্যাপ থাকে, তাহলে দেখেন এখানে যদি আমরা কোনো নিউক্লিয়াস চিন্তা করি, এটার নিউক্লিয়াস, এটার নিউক্লিয়াস, এটার নিউক্লিয়াস, তাহলে দেখবেন এই গ্যাপ জাংশনের মধ্যে দিয়ে এই যে নিউক্লিয়াসটা নাম্বার 1 নিউক্লিয়াসটা, সে মনে করবে যে এই নিউক্লিয়াসটা তার, এবং এই নিউক্লিয়াসটাও তার, এটাও তার, এটাও তার, এটাও তার। তাহলে আমরা বলতে পারি যে এ মাস অফ প্রোটোপ্লাজম, এ মাল্টিনিউক্লিয়েটেড মাস অফ প্রোটোপ্লাজম হইতে পারে না, বলতে পারি না? এখন আমরা বলতে পারি যে সিনসাইটিয়াম কি? সিনসাইটিয়াম হলো একটা মাল্টিনিউক্লিয়েটেড মাস অফ প্রোটোপ্লাজম। এবং এটা কিভাবে তৈরি হয় মাল্টিনিউক্লিয়েটেড মাস অফ প্রোটোপ্লাজম? এটা তৈরি হয় এইভাবে যে একটা সেল এবং আরেকটা সেলের সাথে মার্জ করা থাকে, মার্জিং অফ দ্য সেল থ্রু দ্য ফলস মেমব্রেন। তাহলে সিনসাইটিয়াম কি? এ মাল্টিনিউক্লিয়েটেড মাস অফ প্রোটোপ্লাজম প্রোডিউসিং বাই মার্জিং অফ সেল থ্রু ফলস মেমব্রেন। এবং এখন আপনাকে যদি বলে হোয়াই কার্ডিয়াক মাসল ইজ কল্ড সিনসাইটিয়াম, সিনসাইটিয়াম কি? সিনসাইটিয়াম হলো মাল্টিনিউক্লিয়েটেড মাস অফ প্রোটোপ্লাজম প্রোডিউসিং বাই দ্য মার্জিং অফ সেল মেমব্রেন। আপনার বাসায় পোলাও রান্না হয়েছে, যেহেতু আপনার বাসার সাথে আপনার প্রতিবেশীর বাসা কানেক্টেড, এই জন্য তাদের বাসায়ও দেখা যায় পোলাওর গ্রান পাওয়া যাবে। ঠিক আছে, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ইজিলি ছড়া যেতে পারতেছে ডিউ টু আপনার বাসা এবং তার বাসার মধ্যে একটা কি আছে, কমিউনিকেশন আছে। এই কমিউনিকেশন থাকার কারণে, এই যে গ্যাপ জাংশন থাকার কারণে, কমিউনিকেশন থাকার কারণে আমাদের একটা সেল যেমন মাল্টিপল নিউক্লিয়াসের মতো চিন্তা করে, তার মাল্টিপল নিউক্লিয়াস আছে। আসলে কয়টা আছে নিউক্লিয়াস? একটা। মনে করে মাল্টিপল নিউক্লিয়াস, মানে তারা একটা আরেকটার সাথে কমিউনিকেটেড। এবং এবং ওই সময় যে ছবিটা যদি আমরা আবার একটু দেখি, যে একটা ছবি আঁকলেন, তারপরে এই এটার সাথে যদি এই জায়গা দিয়ে কমিউনিকেশন থাকে, কানেকশন, এটা দিয়ে যদি এই জায়গায় কমিউনিকেশন থাকে, এটা দিয়ে যদি ওই জায়গায় কমিউনিকেশন থাকে, হ্যাঁ, তাহলে দেখেন যে এইটার যে নিউক্লিয়াসটা সে মনে করবে সবার মনে করবে। এবং যেহেতু সে নিউক্লিয়াসটা সবার মনে করে, তার মানে কি এই সবগুলার প্রোটোপ্লাজমটাও তো সেম। তাহলে আপনাদের বাড়িতে যদি ধরেন যাদের হলো এরকম বড় একটা পুকুর বা দিঘি থাকে, এটার সাথে মনে করেন যে ছোট ছোট পুকুরে যদি কমিউনিকেশন থাকে, ছোট ছোট পুকুরের কমিউনিকেশন থাকে, আরেকটা এরকম এই যে আরেকটা জায়গায় ধরেন এরকম আরেকটা জায়গায় এরকম একটা পুকুর আছে, তো এই যে এই পুকুরের এবং এই পুকুরটা যদি ছোট পুকুর, কমিউনিকেশন আছে অল্প একটা ছোট মাঝখানে এটা দিয়ে, তাহলে দেখেন এই পানি মনে হবে আপাত দৃষ্টিতে দূর থেকে মনে হবে একটা বড় পুকুর, কিন্তু দেখেন ছোট একটা কানেকশন থাকার কারণে এই পুকুরের পানি এবং এই পুকুরের পানির মধ্যে একটা রিলেশন থাকবে। ঠিক আছে, রিলেশন থাকবে। তো এই যে আসলে এটা কিন্তু আলাদা ইন্ডিভিজুয়াল একটা পুকুর, এটা আলাদা ইন্ডিভিজুয়াল একটা পুকুর, মাঝখানে কমিউনিকেশন থাকায় এটার পানি মনে করবে এটার পানিটাও তার, এটার পানিটা মনে করবে এটার পানিটাও তার। এবং এই যে একসাথে কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা থ্রু গ্যাপ জাংশন, এবং এই পুরো ব্যাপারটাকে বলা হয় যে সিনসাইটিয়াম, এ মাল্টিনিউক্লিয়েটেড মাস অফ প্রোটোপ্লাজম প্রোডিউসিং বাই দ্য মার্জিং দ্য
প্রোডিউসিং বাই দ্য মার্জিং দ্য সেল, একটা সেলের সাথে একটা সেল মার্জ করে থাকে, অ্যাডহেয়ার করে থাকে, এবং কিসের মাধ্যমে? ফলস মেমব্রেনের মাধ্যমে। তারা মাল্টিপল নিউক্লিয়াস বলতে পারে, মাস অফ প্রোটোপ্লাজম বলতে পারে। আমরা আশা করি, আমি মনে করি যে আমার কথাগুলো আপনারা ক্লিয়ার। এবার চলেন হোয়াই কার্ডিয়াক মাসল ইজ কল্ড সিনসাইটিয়াম। এখন আমরা বলতে পারবো কেন সিনসাইটিয়াম। ধরেন একটা কার্ডিয়াক মায়োসাইট সম্পর্কে আমরা আলোচনা করলাম। ধরেন এটা একটা কার্ডিয়াক মায়োসাইট এবং এটা আরেকটা কার্ডিয়াক মায়োসাইট। ধরেন এখানে এই সেলের মধ্যে কোনো একটা চ্যানেল দিয়ে এখানের মধ্যে কি ঢুকলো? সোডিয়াম ঢুকলো। তাহলে সেলের মধ্যে সোডিয়াম বাড়ছে না? সেলটা পজিটিভিটি বাড়লো। আরেকটা সোডিয়াম ঢুকলো, আরেকটা পজিটিভিটি বাড়লো। আরেকটা সোডিয়াম ঢুকলো, আরেকটা পজিটিভিটি বাড়লো। দেখেন এখানে যেহেতু একটা গ্যাপ জাংশন আছে, কানেকশন আছে, তাহলে এই এখান দিয়ে একটা পজিটিভ চার্জ এখানেও চলে যাবে। এখন এই সেলটাও একটা পজিটিভ, যেহেতু আরেকটা সোডিয়াম ঢুকলো এই সেলের মধ্যে, তাহলে এখানে এই সেলটা আরেকটু পজিটিভিটি হবে। আরেকটা সোডিয়াম ঢুকলো, তখন এই সেলটা যেমন পজিটিভিটি হবে, এটাও পজিটিভিটি হবে। এবং যদি এটার মধ্যে আরেকটা সেলের কানেকশন করে দেন, তাহলে আরেকটা সেলের মধ্যে সেম ভাবে সেখানে একটা পজিটিভিটি বাড়বে, এখানেও একটা সোডিয়াম পজিটিভিটি বাড়বে, এখানেও একটু পজিটিভিটি বাড়বে। তাহলে এইভাবে আপনার এখানে একটা সোডিয়াম ঢুকানোর মাধ্যমে আপনি পুরোটা জায়গাকে আপনি কি করতে পারলেন? পজিটিভিটি করতে পারলেন। ধরেন আপনারা অনেক মানুষ একসাথে লাইনে দাঁড়ায় আছেন, পিছনের একজন যদি ধাক্কা দেয়, তাহলে এই ধাক্কাটা ট্রান্সমিট হইতে সামনের দিকে চলে যাবে, কারণ একজন আরেকজনের সাথে কি কানেক্টেড। তাহলে এখানেও যেহেতু একটা গ্যাপ জাংশন আছে, এখানে একটা সোডিয়াম ঢুকতেছে, তাহলে সে পজিটিভ হচ্ছে, সে পাশের সেলটাকে পজিটিভ করতেছে, সে তার পাশের সেলটাকে পজিটিভ করতেছে, সে তার পাশের সেলটাকে পজিটিভ করতেছে। এইভাবে যেহেতু অনেকগুলো গ্যাপ জাংশন আছে, এবং যেহেতু গ্যাপ জাংশন আছে খুব দ্রুত চলে যেতে পারে। গ্যাপ জাংশনের ডেফিনেশনটা আমরা বলছিলাম লো রেজিস্ট্যান্স আয়নিক ব্রিজ অ্যালোয়িং রেপিড ডিফিউশন অফ আয়ন। দেখেন ভালো করে ডেফিনেশন কি ছিল? লো রেজিস্ট্যান্স আয়নিক ব্রিজ অ্যালোয়িং রেপিড ডিফিউশন অফ আয়ন, রেপিডলি ডিফিউজ করতে পারবে আয়ন অ্যাক্রস দ্য কার্ডিয়াক সেলস। তাহলে কি আমরা মোটামুটি এখন হোয়াই কার্ডিয়াক মায়োসাইট ইজ কল্ড সিনসাইটিয়াম, এটা এখন আমাদের আর মুখস্থ করা লাগবে না। এখন আমরা জিনিসটা বুঝে পরীক্ষায় লেখার জন্য যতটুকু মুখস্থ করা লাগে করব। কিন্তু এমনি গদবাদ আমরা মুখস্থ করতেছি না, এবং এটা আমরা আজকে থেকে কমিটেড যে আমরা গদবাদা মুখস্থ করব না। আমাদের যতটুকু দরকার, আমাদের পড়ার জন্য যতটুকু, পাস করার জন্য যতটুকু দরকার মুখস্থ করা, ততটুকু করব। কিন্তু আমরা জিনিসটা বুঝে মুখস্থ করব, তাহলে আমাদের পড়ালেখাটার মধ্যে বিরক্তি আসবে না, পড়তে ভালো লাগবে। চলেন তাহলে আমরা কি কেন কার্ডিয়াক মায়োসাইটকে সিনসাইটিয়াম বলা হয়। দেখেন, দি কার্ডিয়াক মাসল ইজ এ সিনসাইটিয়াম অফ many cardiac muscle cell in which cardiac cells are so interconnected that when one of the cells become excited, the action potential is spread to all of them. এই প্রত্যেকটা জিনিস গাইডন থেকে নেওয়া। সো এখানে আমি নতুন করে কোনো ওয়ার্ড অ্যাড করি নাই, এই কঠিন কথাগুলো গাইডনের, কিন্তু এটাকে সহজ করে দেওয়ার দায়িত্ব আমার। আপনাকে আমি অলরেডি সহজ করে দিয়েছি ইনশাল্লাহ। সো কার্ডিয়াক মাসল ইজ এ সিনসাইটিয়াম, বললেন আপনি, কার্ডিয়াক মাসল ইজ এ সিনসাইটিয়াম অফ মেনি কার্ডিয়াক মাসল সেলস ইন হুইচ দ্য কার্ডিয়াক সেলস আর সো ইন্টারকানেক্টেড, একটা কার্ডিয়াক সেল এবং আরেকটা কার্ডিয়াক সেল সো ইন্টারকানেক্টেড দ্যাট when one of the cells become excited, the action potential is spread to all of them. তার মানে কি, আমাদের একটা সেলের মধ্যে যদি সোডিয়াম ঢুকে, সে পজিটিভ হইল, সে তার পাশের সেলটাকে পজিটিভ করতে পারবে, সে তার পাশের সেলটাকে এইভাবে পজিটিভ করবে। তাহলে একটা সেলের মধ্যে যদি অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে, সে তার পাশের সেলের মধ্যে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে, সে তার পাশেরটাকে এইভাবে সবাই একজন আরেকজনকে কি করতে পারে? এক্সাইটেড করতে পারে। এবং এইভাবে এক্সাইটেশন করেই পুরাটা হার্টের মধ্যে, পুরোটা এট্রিয়ামের মধ্যে, পুরোটা ভেন্ট্রিকলের মধ্যে একটা কন্ট্রাকশন জেনারেট করে, মানে এক্সাইটেড করে, এবং সবাই মিলে একসাথে কন্ট্রাক্ট করে, সবার মধ্যে একটা সিগন্যাল চলে যায় এবং সবাই একসাথে কন্ট্রাক্ট করে। এই জন্য আমাদের কার্ডিয়াক মায়োসাইটগুলো সিনসাইটিয়াম হিসেবে আচরণ করে, অন্যান্য কেউ এরকম সিনসাইটিয়াম হিসেবে আচরণ করে না। কার্ডিয়াক মায়োসাইট এই জন্য সিনসাইটিয়াম হিসেবে আলোচনা করে, কারণ এখানে সিনসাইটিয়াম মানে কি, এটা আমরা পড়ে ফেলছি, মাল্টিনিউক্লিয়েটেড সেল এবং মাস অফ প্রোটোপ্লাজম প্রোডিউসিং, কিভাবে প্রডিউস করে, একটা সেল আর একটা সেলের মধ্যে মার্জিং করে থাকার জন্য থ্রু গ্যাপ জাংশন।
তাহলে আমরা এখন বলতে পারি কার্ডিয়াক মাসল ইজ এ সিনসাইটিয়াম অফ মেনি কার্ডিয়াক মাসল সেলস ইন হুইচ কার্ডিয়াক সেলস আর সো ইন্টারকানেক্টেড। একটা কার্ডিয়াক সেল আর একটা কার্ডিয়াক সেলের মধ্যে যেহেতু অনেক ইন্টারকানেক্টেড, দ্যাট হোয়েন ওয়ান অফ দ্য সেলস বিকাম এক্সাইটেড দ্য অ্যাকশন পোটেনশিয়াল স্প্রেড টু অল অফ দেম। তাহলে আপনাকে যদি বলে যে আপনার কেন কার্ডিয়াক মাসলকে আপনি সিনসাইটিয়াম বলেন, আপনি বলবেন যে কার্ডিয়াক মাসল ইজ এ সিনসাইটিয়াম এবং কার্ডিয়াক মাসল ইজ এ সিনসাইটিয়াম অ্যান্ড মেনি অফ দ্য কার্ডিয়াক মাসল সেলস আর ইন্টারকানেক্টেড থ্রু গ্যাপ জাংশন অ্যান্ড when one of the cardiac muscle cells are excited it spread to another, it is spread to another, অথবা the action potential spread to all of them। এখন তাহলে হার্টের মধ্যে কয় ধরনের সিনসাইটিয়াম আছে? এখন আপনারা খুব ইজিলি বলতে পারবেন যে আমাদের হার্টের মধ্যে দুই ধরনের অ্যাকশন পোটেনশিয়াল মানে সিনসাইটিয়াম আছে। কি কি সিনসাইটিয়াম? এট্রিয়াল সিনসাইটিয়াম, ভেন্ট্রিকুলার সিনসাইটিয়াম। এট্রিয়াল সিনসাইটিয়াম থাকার কারণে পুরোটা এট্রিয়া একসাথে কন্ট্রাক্ট করে, ভেন্ট্রিকুলার সিনসাইটিয়াম থাকার কারণে পুরোটা ভেন্ট্রিকল একসাথে কন্ট্রাক্ট করে। এবং তাহলে এট্রিয়াম এবং ভেন্ট্রিকলকে কি আলাদা করছে? বলতে পারেন, আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে না, পুরোটা হার্টে তো ভাই পুরোটা হার্টে তো একটা একসাথে একটা, তাহলে পুরোটা হার্টের মধ্যে থেকে গ্যাপ জাংশন আছে, তাহলে হোয়াই এট্রিয়াল মাসল আলাদা করে সিনসাইটিয়াম, ভেন্ট্রিকুলার মাসল আলাদা করে সিনসাইটিয়াম? কারণ তাদের মাঝখানে একটা বড় ধরনের একটা বেড়া দেওয়া আছে, বড় ধরনের চীনের প্রাচীর দেওয়া আছে। হ্যাঁ, চীনের সেই বিখ্যাত প্রাচীর দেওয়া আছে। সেটা কি? সেটা হলো আমাদের ফাইব্রাস রিং। ফাইব্রাস রিং আমরা যখন পড়বো যে হার্টের মধ্যে বিভিন্ন ধরনের টিস্যু আছে, কি কি টিস্যু আছে? আমাদের হার্টের মধ্যে কার্ডিয়াক মায়োসাইট আছে, তারপরে হার্টের মধ্যে আমাদের কি আছে? যে আমাদের জাংশনাল টিস্যু আছে। কার্ডিয়াক মায়োসাইটের মধ্যে কি আছে? এট্রিয়াল মাসল, ভেন্ট্রিকুলার মাসল। জাংশনাল টিস্যু কি? আমাদের এসি নোড, এবি নোড, এগুলা। আর আমাদের কি আরেকটা জিনিস আছে যেটা হলো ফাইব্রো স্কেলেটন অফ দ্য হার্ট, যেটা আমাদের হার্টকে সাপোর্ট দেয়। এবং এট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে আমাদের একটা কি আছে? ফাইব্রাস রিং আছে, দ্যাট সারাউন্ড দ্য এবি বাল্ব। তাহলে দেখেন, আপনি যখন মোবাইলের তারগুলা একসাথে, ধরেন দুইটা মোবাইলের চার্জার নিচ্ছেন একসাথে, বা চার্জার নিয়ে রাখছেন, চার্জারের যে তারটা সেটা আমরা চার্জে লাগানোর পর আমরা হাত দিতে পারতেছি। কেন হাত দিতে পারতেছি? আমাদের এটার মাঝখানে একটা প্লাস্টিকের কাভারিং আছে, যেটার জন্য এই চার্জটা আমার হাতের মধ্যে আমরা শর্ট খাই না কারেন্টের। আমরা বলি না কারেন্টের শক খাইছে, আমরা শকটা খাই না। কেন খাই না? কারণ এটার মাঝখানে একটা প্লাস্টিকের কাভার আছে এবং এটা একটা ইনসুলেটর হিসেবে কাজ করে। তাহলে পুরোটা যদি এরকম ইনসুলেটর থাকতো তাহলে কি মোবাইলে চার্জ হতো না? মাঝখানে ছোট একটা কি আছে? পোর্ট আছে, ওই পোর্ট দিয়ে মোবাইলে ঠিকই চার্জ হয়। আপনি ঠিকই যদি ওই জায়গার মধ্যে ভালো করে ধরেন, দুই জায়গাগুলো নেগেটিভ পজিটিভ ধরেন, দেখবেন আপনিও শর্ট খাবেন কারেন্টের। তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের ওই যে এট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে এরকম একটা ফাইব্রাস রিং থাকে, ফাইব্রাস রিং এর মাধ্যমে আমাদের এট্রিয়াম এবং ভেন্ট্রিকলটা আলাদা আলাদা থাকে এই জন্য। এবং এট্রিয়ামের সিগন্যালটা ভেন্ট্রিকুলে যাওয়ার জন্য মাঝখানে একটা ওই রকম পোর্ট, মোবাইলে চার্জার দেওয়ার যেরকম পোর্ট আছে এরকম একটা পোর্ট থাকে, সেই পোর্টের নাম হলো এবি নোড। এই জন্য এট্রিয়ামের সিগন্যালটা, এট্রিয়ামের যে অ্যাকশন পটেনশিয়ালটা ভেন্ট্রিকুলে যায় না, ডিরেক্টলি যায় না, এবং ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনটা ডিরেক্ট, ভেন্ট্রিকুলার যে অ্যাকশন পটেনশিয়াল ডিরেক্টলি এট্রিয়ামের মধ্যে আসে না। এবং এটার মাঝখানে একটা কন্ট্রোলড সিস্টেমে খুবই কন্ট্রোল করে এই সিগন্যালটা পাঠানো হয় এবি নোডের মাধ্যমে। যদি এই এবি নোডটা না থাকতো তাহলে কি হতো? দেয়ার ইজ এ লটস অফ প্রবলেম। একসাথে এট্রিয়াম ভেন্ট্রিকুলার একসাথে কন্ট্যাক্ট করতো, তাহলে হার্টের মধ্যে না আসতে পারতো ব্লাড, না সিস্টুলের সময় না আসতে পারতো ডায়াস্টুলের মধ্যে কি একটা হজবরল একটা অবস্থা হয়ে যেত। আল্লাহ তাআলা কি সুন্দর সিস্টেম এখানে, কত কন্ট্রোলড সিস্টেমে এট্রিয়ামটা ডায়াস্টুল হবে, ব্লাডটা আসবে, দেন এট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে যাবে, তার মাঝখানে একটা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করবে। এই জন্য এইটার মাঝখানে যে এট্রিয়ামের যে সিগন্যালটা ইলেকট্রিক এট্রিয়ামের যে কারেন্টটা বা ইলেকট্রিসিটিটা সেটা যেন ভেন্ট্রিকুলে না যেতে পারে, তার মাঝখানে একটা ইনসুলেটর হিসেবে থাকে। আচ্ছা চলেন আমরা পড়ি। তাহলে আমাদের কি? দ্য হার্ট ইজ কম্পোজড অফ টু সিনসাইটিয়াম, এট্রিয়াল সিনসাইটিয়াম এবং ভেন্ট্রিকুলার সিনসাইটিয়াম। এট্রিয়াল সিনসাইটিয়াম এবং ভেন্ট্রিকুলার সিনসাইটিয়াম। এবং এই দুইটা সিনসাইটিয়াম কিভাবে সেপারেট করছে? এবং ইট ইজ সেপারেটেড বাই ফাইব্রাস রিং সারাউন্ডিং দ্য এবি বাল্ব। এবি বাল্ব মানে কি? এট্রিওভেন্ট্রিকুলার বাল্ব। তাহলে আমরা যদি আমাদের হার্টের চিন্তা করি, আমাদের এটা হলো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এটা হলো আমাদের এট্রিওভেন্ট্রিকুলার বাল্ব, এটার মাঝখানে আমাদের কি? ইন্টারএট্রিয়াল সেপ্টাম। এই যে আমাদের এই যে মাইট্রাল বাল্ব মানে ট্রাইকাসপিড বাল্ব, এটা হলো আমাদের মাইট্রাল বাল্ব, এইটার মধ্যে দিয়ে তো আসে। তো এই যে একটা ব্যাপার দেখেন, এট্রিয়াম এবং ভেন্ট্রিকলটা, এটা হলো রাইট এট্রিয়াম, এটা হলো রাইট ভেন্ট্রিকল,
এটা লেফট এট্রিয়াম, এটা হলো লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, এই যে মাঝখানে দেখেন এট্রিয়াম ভেন্ট্রিকলটাকে মাঝখানে যে এই যে আলাদা করে রাখছে একটা কানেকটিভ টিস্যু বা ফাইব্রাস রিং, এইটার জন্য আমাদের এট্রিয়ামের আলাদা সিনসাইটিয়াম এবং ভেন্ট্রিকল আলাদা সিনসাইটিয়াম, এবং এই যেহেতু ফাইব্রাস রিংটাকেই কিন্তু কি কভার করা হচ্ছে আমাদের এবি বাল্বটা, হ্যাঁ এবি বাল্ব, সারাউন্ডিং দ্য এবি বাল্ব। তাহলে এবি বাল্বের সারাউন্ডিংয়ে না আমাদের এই যে কানেকশনটা, এটা সারাউন্ডিং দ্য এবি বাল্ব। এটাই বলছে যে এট্রিয়াল সিনসাইটিয়াম এবং ভেন্ট্রিকুলার সিনসাইটিয়াম ইট ইজ সেপারেটেড বাই ফাইব্রাস রিং সারাউন্ডিং দ্য এবি বাল্ব। এখন আমরা দেখি আমাদের এই এই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করি যে আমাদের এট্রিয়াল সিনসাইটিয়াম কি। এট্রিয়াল সিনসাইটিয়াম হলো কনস্টিটিউট দ্য ওয়াল অফ দ্য এট্রিয়া, ওয়াল এট্রিয়াল ওয়ালটা মিলে এট্রিয়াল সিনসাইটিয়াম, ভেন্ট্রিকুলার ওয়ালটা মিলে ভেন্ট্রিকুলার সিনসাইটিয়াম। আচ্ছা চলেন, আমরা অনেকগুলো জিনিস জেনে ফেলছি অলরেডি, যদিও খুবই সুপারফিশিয়াল আলোচনা হয়েছে। আমরা আস্তে আস্তে আমরা ডিপে ঢুকে যাব। ঠিক আছে, আমরা আস্তে আস্তে ডিপ আলোচনায় ডিপে ঢুকবো, তখন আমরা অনেক মজার জিনিস শিখবো। ঠিক আছে, দেখেন আপনারা সিনসাইটিয়াম মুখস্থ করছেন, কিন্তু এখন আপনাদের সিনসাইটিয়াম কি সেটা বুঝতে সুবিধা হয়েছে। ঠিক আছে, এখন চলেন আমরা জাংশনাল টিস্যু অফ দ্য হার্ট সম্পর্কে আলোচনা করি। জাংশনাল টিস্যু কি, আমরা শুরুতেই পড়ছি আজকে যে আমাদের হার্টের মধ্যে বিভিন্ন ধরনের টিস্যু থাকে। হার্টের নিজস্ব টিস্যু থাকে কার্ডিয়াক মায়োসাইট। ঠিক আছে, ওকে, এটা পড়লেন। তারপরে আপনারা কি বললেন, জাংশনাল টিস্যু সম্পর্কে আপনারা আলোচনা করলেন। মানে এরপরে আমাদের কি আছে, ফাইব্রাস স্কেলেটন, যেটা হলো আমাদের ইনসুলেটর হিসেবে কাজ করে। তারপরে আপনারা কি জানলেন, জাংশনাল টিস্যু থাকে, এটা একটা স্পেশালাইজড কন্ডাক্টিভ টিস্যু। ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ নার্ভ টিস্যু। ওকে, তাহলে দেখেন আমরা জাংশনাল টিস্যু কি, জাংশনাল টিস্যু সম্পর্কে আমরা একটু আলোচনা করি। জাংশনাল টিস্যু সম্পর্কে আমরা যখন ভালো করে জানবো তখন আমরা বুঝবো যে কেন আমাদের হার্টের মধ্যে এইটার মধ্যে এই অ্যাকশন পটেনশিয়ালটা কেন জেনারেট হয়ে ভেন্ট্রিকলের মধ্যে যায় বা কিভাবে যায়, কন্ডাকশন সিস্টেমটা আমরা জানবো। তাহলে চলেন আমাদের জাংশনাল টিস্যু কি কি আছে। এটার একটা ছোটখাটো একটা ডেফিনেশন আছে। দেজ আর স্পেশালাইজড টিস্যু অফ দ্য হার্ট হুইচ আর কনসার্নড উইথ দ্য ইনিশিয়েশন অ্যান্ড কন্ডাকশন অফ দ্য কার্ডিয়াক ইম্পালস। তার মানে হলো আমাদের হার্টের মধ্যে যে কার্ডিয়াক যে ইম্পালসটা জেনারেট করে, এই ইম্পালসটা জেনারেট করার জন্য যে ইনিশিয়েশনটা আসে, কোথা থেকে আসে, আমাদের জাংশনাল টিস্যু থেকে আসে। ইট ইজ দ্য ইনিশিয়েটর অ্যান্ড ইট হেল্পস ইন কন্ডাকশন, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে পাস করার জন্য কন্ডাকশন করা লাগে সেটা সেই করে। তাহলে ইট ইজ দেজ আর স্পেশালাইজড টিস্যু অফ দ্য হার্ট হুইচ আর কনসার্নড উইথ ইনিশিয়েশন অ্যান্ড কন্ডাকশন অফ দ্য কার্ডিয়াক ইম্পালস। কি কি আছে সেটা আমরা অলরেডি জানি, যেহেতু আমরা অলরেডি এইগুলো পড়ে ফেলছি। কি কি আছে দেখেন, এসএ নোড মানে সাইনো এট্রিয়াল নোড, দেন হলো এট্রিয়াল ইন্টারনোডাল পাথওয়ে, দেন হলো এভি নোড, দেন হলো এবি বান্ডেল, এট্রিওভেন্ট্রিকুলার বান্ডেল, দেন হলো রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চ, দেন হলো পার্কিনজি ফাইবার। আচ্ছা চলেন, মনে করেন এসএ নোড থেকে একটা ইম্পালস জেনারেট করছে। আমি একটা হার্ট আঁকি, যদিও আমি খুব ভালো ছবি আঁকতে পারি না। একটা মজার ব্যাপার বলি, আমি যখন মানে ক্লাস 9-এ যে 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 আপনার মনে করেন যে ইয়া নিতে হয় না, গ্রুপ নিতে হয় না, সায়েন্স কমার্স আর্টস, তখন আর কি যে আমাদের বাড়ির তো মানে ফুফু ছিল, কাকা ছিল, তারা হলো সায়েন্সে পড়তো সবাই, তো হলো ওনারা ভালো ভালো ছবি আঁকতে পারতো। তো আমি না, আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতো যে আমি সায়েন্সে যাব, আমি তো ছবি আঁকতে পারি না, আমার তো আঁকাবুকি অনেক বিশ্রী। কিন্তু আসলে কি মানে আঁকা আমি আসলেই ভালো আঁকতে পারি না, কিন্তু আঁকাটা অনেক বিশ্রী হয়। আমার কি সায়েন্সে যাওয়া উচিত হবে? তখন আমার আম্মা সাহস দিছে যে আরে আল্লাহ ভরসা, যা, এই সাহস দিছে আর কি। তো দেখা গেছে কি আল্লাহর মতো আমি সায়েন্সে আসছি। মানে ওনারা যারা হলো, ওনারা সবাই অনেক মেধাবী, অনেক ভালো জায়গায় গেছে, ওনারা সবাই হলো সায়েন্স থেকে পড়ালেখা করছে। তো ওনারা এখন কেউ সায়েন্সে প্র্যাকটিস করতেছে না। তো আল্লাহ আমাকে নিয়ে আসছে সায়েন্সে, এখনো পর্যন্ত আমি সায়েন্স ফ্যাকাল্টিতে আছি, কিন্তু আসলে ছবিটা আসলে আমার খুবই বাজে হয়। ওনারা খুব ভালো ছবি আঁকতে পারতেন, ছবিটা আমার খুব বাজে হয়। এবং মজার ব্যাপার হলো, আপনি যদি যখনই 4th ইয়ারে আসবেন, প্যাথোমা যখন পড়বেন, প্যাথোলজির একটা বই, খুবই মজার একটা বই, অনেক সুন্দর করে পড়ায়। উনি হলো হার্টটাকে কীভাবে জানেন, এইরকম ভাবে একটা বক্স আছে, বক্সের মধ্যে এইভাবে একটা হার্ট আঁকে। এটাকে উনি বলে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল, বোঝানোর জন্য। হ্যাঁ, বোঝানোর জন্য। আপনি কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু হার্টের ছবি আঁকা শেখা লাগবে। এইটা একটা সুন্দর টেকনিক। এইরকম ছবিটা চাইলে আপনারা আঁকতে পারেন। এটা খুবই মজার একটা ইজিলি একটা ছবি,
এই যে একটা ছবি, আপনি এরকম করে বাল্ব দেখাই দিবেন হার্টের। শুনুন, আমি যে এই যে পোস্ট গ্রাজুয়েশন লাইনে আছি না, আমি যে এখন পোস্ট গ্রাজুয়েশনে পিজি হসপিটালে আসছি বা আমি কার্ডিয়াক সার্জারিতে কাজ করি, সেক্ষেত্রে আমার দেখা যায় যে হার্টের ছবি আঁকা লাগে বিভিন্ন ইয়ার জন্য। আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করি, একটা লাভ চিহ্ন দিই বা পান পাতার মতো করে যেটাই বলে, দেন হলো এরকম করে ভেন্ট্রিকলটা টান দিয়ে দিই, দেন হলো মাঝখানে আমি একটা ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টামটা আঁকি, দেন এইরকম করে নিয়ে যাই। এটা এরকম করে নিয়ে যাওয়ার কারণ হলো এখানে আমি পার্কিনজি ফাইবারটা দিব। ওকে, দেন হলো আমার ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টামটা আমার আঁকা শেষ। এখন এই যে এট্রিয়াম ভেন্ট্রিকুলার মাঝখানে যে কানেকশন, এই যে যেখানে বাল দিয়ে দিই, আপনারা একটা দাগ দিয়ে দিবেন, যখন আঁকবেন একটা দাগ দিয়ে দিবেন, এই বাল্ব, দেন হলো এরকম বাল্ব দিয়ে দিলাম আমরা। এরপরে ইন্টারএক্টিয়াল সেপ্টামটা আমরা আঁকলাম। ওকে, আপনাদেরকে ড্রয়িং ক্লাসে শিখিয়ে দিচ্ছি। এখন দেখেন এই জায়গার মধ্যে এসএ নোটটা যদি আমরা আঁকি, যে আমরা এসএ নোট, এবং এসএ নোট থেকে ইন্টারনাল পাথওয়ে আছে, অ্যান্টেরিয়র মিডল পোস্টের ইন্টারনাল পাথওয়ে, এবং এই ইন্টারনাল পাথওয়ে এখানে একটা এবি নোট থাকে। এই এবি নোটের মাধ্যমে এই সিগন্যালটা এখানে যায়। ঠিক আছে, এইটার নাম হলো এসএ নোড। এসএ নোড, এটার নাম হলো ওই যে যেটা ইন্টারনাল পাথওয়ে পারসন, ইন্টারনাল পাথওয়ে পারসন সেটা। তারপরে হলো এটা হলো আমাদের এবি নোড, দেন হলো আমাদের এই যে 3 নাম্বার যে এট্রিভেন্ট্রিকুলার নোড বা এট্রিভেন্ট্রিকুলার বান্ডেল, এবি বান্ডেল, হ্যাঁ, বা বান্ডেল অফ হিজ বলে অনেকে এটাকে। এখন দেখেন এটা, এই বান্ডেল অফ হিজ, এই পোরশনটা হলো আমাদের বান্ডেল অফ হিজ। দেন হলো এখান থেকে এটা ভাগ হয়েছে আলাদা করে, রাইট বান্ডেল ব্রাঞ্চ এবং এটা হলো লেফট বান্ডেল ব্রাঞ্চ, এবং এইদিকে গিয়ে এটা হয়ে গেছে পার্কিনজি ফাইবার। হ্যাঁ, হোল ভেন্ট্রিকলটাকে সে সাপ্লাই দিবে। বাহ, অনেক মজা, সুন্দর করে আপনাদেরকে ছবি আঁকা শিখাই দিলাম। বৃষ্টি হয়েছে, বৃষ্টি হইলেও মোটামুটি চলে। আপনি এতটুকু করে এইভাবে করে কন্ডাক্টিভ সিস্টেমের ছবিটা আঁকবেন খুব ইজি করে। আপনাকে আরও কয়েকবার আঁকবো, দেখবেন অলরেডি শিখে যাবেন। তাহলে এসএ নোটটা আমরা দিলাম, দেন হলো এগুলো হলো আমাদের এট্রিয়াল ইন্টারনাল পাথওয়ে। এটা হলো অ্যান্টেরিয়র মিডল এবং পোস্টেরিয়র ইন্টারনাল পাথওয়ে। দেন এটা হলো আমাদের এভি নোড, দেন দিস ওয়ান ইজ আমাদের, তাহলে এটাকে এট্রিয়াল ইন্টারনোডাল পাথওয়ে লিখে দিই। দেন এটাকে আমরা বলি যে এভি নোড। দেন এটা হলো এভি বান্ডেল অথবা বান্ডেল অফ হিজ। দেন এটাকে আমরা বলতে পারি রাইট বান্ডেল ব্রাঞ্চ। এটা হলো আমাদের লেফট বান্ডেল ব্রাঞ্চ। তারপরে এটা হলো আমাদের পার্কিনজি ফাইবার। ওকে, তাহলে আমরা এই সম্পর্কে একটা আইডিয়া নিলাম। আমাদের জাংশনাল টিস্যু কি, দে আর স্পেশালাইজড টিস্যু। এটা কি করে, ইনিশিয়েশন এন্ড কন্ডাকশন অফ দ্য কার্ডিয়াক ইম্পালসেস, এটা। আর হলো কি দেখেন, এসএ নোড, এট্রিয়াল ইন্টারনোডাল পাথওয়ে, কি কি আছে, অ্যান্টেরিয়র ইন্টারনোডাল ট্র্যাক্ট অর অফ ব্যাকম্যান, এটার নাম হলো ব্যাকম্যান। তারপরে মিডল ইন্টারনোডাল ট্র্যাক অফ উইঙ্ক ব্যাক। তারপরে হলো পোস্টেরিয়র ইন্টারনোডাল ট্র্যাক অফ থরেল, এদের নাম অনুসারে হয়েছে আর কি। তো তারপরে হলো এভি নোড, দেন হলো এট্রিভেন্ট্রিকুলার বান্ডেল, দেন রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চ, দেন হলো পার্কিনজি ফাইবার। ঠিক আছে, এখন দেখেন আপনাদের এই ছবিটা আমি দেখাই। এখন এখানে দেখেন, এখানে কি আছে, যেই ছবিটা আমরা এতক্ষণ আঁকছিলাম, দেখেন এত কঠিন করে না আঁকতে পারলেও আপনারা খুব ইজি করে আঁকতে পারবেন। ছবিটা দেখেন এরকম, এট্রিয়া, দেন পানের মতো করে আঁকে, দেন হলো ছবি আঁকতে গিয়ে তো আমি নিজেই ছবি ভুলে যেতেছি। এই পান পাতার মতো নিজের উপর কনফিডেন্স রাখতে হবে, আমার মতো ফলস কনফিডেন্স রাখবেন যে ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, সরি, লেফট ভেন্ট্রিকলটা একটু বড় দিই। এই ওকে, দেন হলো আপনার ইন্টারআর্টেরিয়াল সেপ্টাম, দেন এটা হলো এট্রিওভেন্ট্রিকুলার বাল্ব। ঠিক আছে, এভি বাল্ব, রাইটের সাথে হলো ট্রাইকাসপিড, লেফটের সাথে হলো বাইকাসপিড বা মাইট্রাল বাল্ব।
এখানে আপনি এসএ নোটটা দিলেন, যেহেতু এগুলো নার্ভের মতো টিস্যু, আমরা এই ব্লু কালার দেখতে পারি। তাহলে এটা হলো আমাদের অ্যান্টেরিয়র ইন্টারনাল পাথওয়ে, মিডল পোস্টেরিয়র ইন্টারনাল পাথওয়ে। এখানে সব মিলে হলো আমাদের এবি নোট তৈরি করবে। এবং এখানে এসে কি হবে, বান্ডেল অফ হিজ অথবা বান্ডেল ব্রাঞ্চ। এটা দুই ভাগে ভাগ হবে, এটা হলো রাইট বান্ডেল ব্রাঞ্চ, এটা হলো লেফট বান্ডেল ব্রাঞ্চ। ঠিক আছে, এদিকে এসে পার্কিনজি ফাইবার, এদিকে এসে পার্কিনজি ফাইবার। একদম সহজ না? এখন আপনি যদি চান, চাইলে আপনি হলো ইয়া দিতে পারেন, সুপিরিয়র ভেনা ক্যাভা। আপনি যদি চান তাহলে ইনফিরিয়র ভেনা ক্যাভা দিলেন। আপনি যদি চান এখান থেকে হলো এওটা নিয়ে যেতে, নিলেন, আপনার ইচ্ছা। এওটা নিয়ে যেতে চান, নিলেন। এখানে ঠিক আছে, ওকে। তারপরে আপনি যদি চান পালমোনারি ভেইনের যেগুলো ওইদিকে দিতে পারেন, ফোর পালমোনারি ভেইন এদিকে দেখাই দিতে পারেন। শেষ, আর কিছু না, এত কমপ্লিকেশন করে আঁকার কিছু নয়, আপনি খুব ইজি করে এই জায়গাগুলো রাখতে পারবেন। পালমোনারি ট্রাঙ্ক দিতে পারেন এদিক দিয়ে পালমোনারি ট্রাঙ্ক এনে এদিকে ভাগ করে দিতে পারেন। সহজ, পড়ালেখা কঠিন না, সহজ। ঠিক আছে, সহজ করতে হবে, সহজ করলে আপনার এত কঠিন লাগবে না। আর এত মানে মানে এই জিনিসগুলো যদি আপনি বুঝে পড়েন না, দেখবেন আপনাকে পড়া টেবিলে বসে থাকতে মন চাবে। আদারওয়াইজ আপনার যদি কোনো গোল না থাকে পড়ালেখার পিছনে, তাহলে দেখবেন শুধুমাত্র বৃহস্পতিবার খালি ঘুরতে মন চায়। বৃহস্পতিবার দেখবেন আইটেম ক্লিয়ার করবেন আর করে ঘুরতে মন চাবে, কারণ আপনার কি নেই, কোনো গোল নেই। যখন আপনার গোল থাকবে যে না, আমার তো ফিজিওলজির আইটেমটা ক্লিয়ার হয়েছে, কিন্তু আমি তো বুঝি না, আমার বোঝার জন্য কী করা উচিত, তাহলে বৃহস্পতিবারের জন্য আপনি অপেক্ষা করবেন। চাতক পাখি যেরকম অপেক্ষা করে, আপনি অপেক্ষা করুন। বৃহস্পতিবারটা আসছে আর ধুমাইয়া পড়তে বসে চলে গেছেন, পড়তে বসে ভিডিওগুলো দেখা শুরু করছেন। আচ্ছা ঠিক আছে, তো ভিডিওগুলো দেখে আমার কনসেপ্টটা ক্লিয়ার না, কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। তখন আপনার এই জিনিসের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আপনার যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি কলেজের আইটেমও মুখস্থ করতে ভালো লাগবে, সব কিছু ভালো লাগবে। এবং প্রত্যেকটা বৃহস্পতিবার, প্রত্যেকটা বন্ধ, প্রত্যেকটা ঈদের বন্ধ, রোজার বন্ধ, সব বন্ধের জন্য আপনি অপেক্ষা করতে থাকবেন, কখন বন্ধটা আসবে। এই বন্ধের মধ্যে আমার এই সিস্টেমগুলো তো ভালো করে শেষ হয় না, আমি ভালো করে বুঝে শেষ করি, তখন আপনার পরে মজা লাগবে। এখন আপনি আসেন, আমরা যে বললাম না সিনসাইটিয়াম সম্পর্কে আমরা একটা আলোচনা করি। দেখেন আমাদের যে এট্রিয়াল সিনসাইটিয়াম, তাহলে আমাদের এসএ নোড থেকে যখন একটা ইম্পালস জেনারেট করবে, সে এই যে পুরাটা এট্রিয়ামের মধ্যে, এই যে এসএ নোডের ইম্পালসটা এই ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমে পুরাটা এট্রিয়ামকে একসাথে ট্রিগার করবে। তো পুরাটা এট্রিয়াম একসাথে ইম্পালস এবং এট্রিয়ামটা পুরাটা যখন মানে কন্ডাকশনটা স্প্রেড করলে পুরোটা এট্রিয়াম, তখন কিন্তু এট্রিয়াম কন্ট্যাক্ট করতে পারবে না। দেন হলো ছোট্ট একটা এবি নোডের মাধ্যমে এই সিগন্যালটা ভেন্ট্রিকুলে যাবে। দেখছেন সবকিছু কত সুন্দর কন্ট্রোল সিস্টেম, এই আর কি। ঠিক আছে, এখন চলেন আমরা নেক্সট আর কি আছে চলেন। হোয়াই এসএ নোড ইজ কল্ড পেসমেকার অফ দ্য হার্ট। বলেন তো এসএ নোডকে কেন পেসমেকার অফ দ্য হার্ট বলা হয়? কারণ এসএ নোড নিজের ইম্পালস নিজে জেনারেট করতে পারে। It can initiate the cardiac impulse at a rate of 70 to 80 beats per minute. It can control the rate of the heart. তাহলে এসএ নোডটা হার্ট রেট কন্ট্রোল করতে পারে। এবং দ্য রিদমিক্যাল ডিসচার্জ ইজ ফাস্টার দেন এনি আদার পার্ট অফ দ্য হার্ট। এবং এটা কুইক রিকভারি ফ্রম দ্য স্টেট অফ হাইপারপোলারাইজেশন ডিউ টু ইনহেরেন্ট লিকিনেস অফ এসএ নোডাল মেমব্রেন টু সোডিয়াম আয়ন। আচ্ছা দেখেন, এই কথাগুলো আমার না, সবগুলোই গাইটনের কথা। আপনি গাইটন থেকে দেখে নিতে পারেন যে প্রত্যেকটা কথা গাইটনের, কিন্তু এই প্রত্যেকটা কথা বুঝাই দেওয়ার দায়িত্ব আমার। হোয়াই এসএ নোড ইজ কল্ড পেসমেকার অফ দ্য হার্ট, আপনি একটা কথা বলে শেষ করে ফেলতে পারবেন যে এসএ নোড ক্যান ইনিশিয়েট দ্য কার্ডিয়াক ইম্পালস 70 থেকে 80। এটা দেখেন আমাদের হার্টের প্রত্যেকটা, মজার ব্যাপার হলো কি, হার্টের প্রত্যেকটা জায়গা নিজের ইম্পালস জেনারেট করতে পারে। কিন্তু এসএ নোড হলো সর্দার যখন কোনো কিছু বলে তখন সবাই চুপ থাকে। এই এসএ নোড নিজের ইম্পালস জেনারেট করে এবং অন্যজনের সবাইকে সে পৌঁছায় দেয়। এই জন্য মানুষ বলে যে বি দ্য পেসমেকার, বি দ্য এসএ নোড। তুমি সবসময় এসএ নোড হও, তুমি সবসময় পেসমেকার হও। তাহলে আপনি আপনার লাইফের পেসমেকার হতে পারেন, আপনি আপনার মেডিকেল কলেজের পেসমেকার হতে পারেন, আপনি আপনার ব্যাচের পেসমেকার হতে পারেন। আপনি পেসমেকার করলেন, আপনি হলো একটা রেভলিউশনারি চেঞ্জ করলেন, যে চেঞ্জের কারণে আপনাদের ক্যাম্পাসের সবাই পড়ালেখা শুরু করে দিল। আপনার ক্যাম্পাসের সবাই আপনার স্টিমুলেশনে অন্যরা ভালো করে পড়ালেখা শুরু করলো। সো বি দ্য পেসমেকার। হ্যাঁ, তো এসএ নোড, হোয়াই এসএ নোড ইজ কল্ড পেসমেকার। এখানে কয়েকটা জিনিস আছে। এটা কার্ডিয়াক ইম্পালস জেনারেট করে 70 থেকে 80 এবং
কন্ট্রোল দ্য হার্ট রেট, এবং পুরা হার্টের যে হার্ট রেটটা সে কন্ট্রোল করে। তার কন্ট্রোল যদি মানে তার রেট যদি বেড়ে যায়, পুরো হার্টের রেট বেড়ে যাবে, তার রেট কমে গেলে হার্টের রেট কমে যাবে। এবং মজার ব্যাপার হলো সে কিভাবে হার্ট রেট কন্ট্রোল করে, সে কিভাবে মানে হার্ট রেট ফাস্টার করতে পারে। মানে আমরা যদি জানি আমাদের হার্ট 1 মিনিটে 60 থেকে 70টা অথবা মানে 60 থেকে 90টার মতো বিট দেয়। এভারেজে 70 থেকে 72টা বিট আপনার অ্যাডাল্ট মানুষ, যেহেতু আমরা সবাই অ্যাডাল্ট মানুষ, আমাদের হার্ট বিট দিয়ে আমরা দেখলে আমরা দেখবো যে 70 থেকে 72টা বিট দিচ্ছে, 70 থেকে 72টা আপনি পালস পাচ্ছেন। তাহলে এই যে 70 থেকে 72টা বিট হচ্ছে বা সব কিছু হচ্ছে, এটা কিন্তু এসএ নোড থেকে আসতেছে। এবং কখনো কখনো আমরা যখন দৌড়াই, লাফাই, কোনো কিছু করি, বা আমরা যখন ভয় পাই বা কোনো কিছু হয়, তখন দেখা যায় আমাদের হার্ট রেট বেড়ে যেতে পারে, অনেক বেশি বেড়ে যেতে পারে, আবার কমে যেতে পারে। এই প্রত্যেকটা জিনিস এসএ নোড কন্ট্রোল করে। এসএ নোডের যে আমরা যখন অ্যাকশন পটেনশিয়ালটা পড়বো, এসএ নোডের অ্যাকশন পটেনশিয়াল যদি আপনাদেরকে দেখাই, এসএ নোডের অ্যাকশন পটেনশিয়ালটা এরকম জেনারেট করে দেন হলো এরকম করে নামে। এই যে এটা না হলো ফেজ 4, আমাদের অ্যাকশন পটেনশিয়াল ফেজ 4, এবং এটাকে বলা হয় স্লোপ অফ ফেজ 4। এই যে স্লোপ অফ ফেজ 4, এই যে স্লোপ, এখানে একটা স্লোপ পেলাম না আমরা, স্লোপ, এই স্লোপের উপর নির্ভর করে আপনার হার্ট রেট কত ফাস্টার হবে। আপনার স্লোপটা যদি এরকম করে ওঠে, দেন আপনি একটা একরকম, এটা এরকম করতেছে কেন, আপনার স্লোপের উপর ডিপেন্ড করে আপনার অ্যাকশন পটেনশিয়াল। তাহলে এই যে স্লোপটা যত, আর একটা যদি হার্টে এরকম স্লোপ করে এরকম উঠে যায়, তাহলে এটা দেখেন এটার স্লোপ কত ন্যারো, এটার স্লোপ কতটুকু জায়গা জুড়ে অনেক সময় নিয়ে এটা স্লোপ করছে। তাহলে তার হার্ট রেট অনেক কম হবে, তার হার্ট রেট হলো মিডিয়াম হবে, আর এর হার্ট রেট হলো অনেক ফাস্টার হবে। এটা হলো ফাস্ট, এটা হলো স্লো, না এটা হলো স্লো, এটা হলো মিডিয়াম। ওকে, আচ্ছা, এটা আমরা একটু পরে আলোচনা করবো, এখন না বুঝলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখান থেকে কেন এসি নোডকে পেসমেকার বলে, এখানের এই জিনিসগুলো গাইডলাইনে আছে। আমার কথা হলো এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার করে দিতে হবে, তখন আপনি এটা মুখস্থ করতে কষ্ট হবে না। তাহলে ইট ক্যান ইনিশিয়েট দ্য কার্ডিয়াক ইম্পালস, এটা রেট অফ 70 থেকে 80। ইট ক্যান কন্ট্রোল দ্য হার্ট, ইট কন্ট্রোল দ্য রেট অফ বিট, এন্টার দ্য হার্ট, পুরো হার্টের কন্ট্রোলটা মানে হার্ট রেটকে সে কন্ট্রোল করতে পারে। এবং এটার যে রিদমিক্যাল ডিসচার্জ ইজ ফাস্টার দেন এনি আদার পার্ট অফ দ্য হার্ট, এটা রিদমিক্যাল ডিসচার্জটা অনেক ফাস্টার, এবং ইট ইজ কুইক রিকভারি। এই কথাটা সবসময় মনে রাখবেন, এটা কুইক রিকভারি ফ্রম হাইপারপোলারাইজেশন থেকে সে কুইক রিকভারি করতে পারে। কেন কুইক রিকভারি করতে পারে? ডিউ টু ইনহেরেন্ট লিকিনেস অফ দ্য অ্যাসিনোডাল মেমব্রেন। অ্যাসিনোডাল মেমব্রেন থাকার কারণে, এবং এটা কি লিকি চ্যানেল, এটা কি বলছে যে লিকি চ্যানেল, ইনহেরেন্ট লিকিনেস অফ অ্যাসিনোডাল মেমব্রেন, ইনহেরেন্ট লিকিনেস অফ অ্যাসিনোডাল মেমব্রেন। তাইলে আমাদের যে অ্যাসিনোডের মধ্যে একটা লিক আছে। আপনারা দেখেন না, অনেক সময় আমরা কোনো জিনিস মানে ইয়ার মধ্যে থাকলে, যখন লিক থাকে, ধরেন একটা কোনো প্যাকেট বা কোনো কিছুতে নিয়ে আসলেন, একটু লিক আছে, বা একটা ওয়ান টাইম গ্লাসে চা নিলেন, একটু লিক আছে, তখন এই লিক দিয়ে কী করবে, ফোটায় চা বা পানি যেটা রাখেন না কেন সেটা পড়তে থাকবে। কারণ কি? কারণ একটা লিক আছে। তো আমাদের যে অ্যাসিনোডের যে মেমব্রেন, অ্যাসিনোডে তো সেল, এখানে তো সেল আছে, এই সেলের মধ্যে লিক থাকে, ওই লিকের মধ্যে দিয়ে সবসময় সোডিয়াম যুক্ত থাকে। এবং এই যে ইনহেরেন্ট লিকিনেস থাকার কারণে, যে ইনহেরেন্ট একটা লিকিনেস আছে, ওই লিকিনেসের কারণে অ্যাসিনোডাল মেমব্রেন মানে হাইপারপোলারাইজেশন থেকে সবসময় এটা রিকভারি করে ফেলতে পারে, এবং এটা কুইক রিকভারি। ঠিক আছে, ইটস আ কুইক রিকভারি ফ্রম দ্য স্টেট অফ হাইপার রিপোলারাইজেশন ডিউ টু ইনহেরেন্ট লিকিনেস অফ দ্য অ্যাসিনোডাল মেমব্রেন। তাহলে এই চারটা কথা আপনাকে ভালো করে বলতে হবে। এটা ইনিশিয়েট দ্য ইম্পালস, তারপরে হলো ইট কন্ট্রোল দ্য রেট অফ বিট অফ দ্য এন্টায়ার হার্ট, এবং রিদমিক্যাল ডিসচার্জ ইজ ফাস্টার দেন এনি পার্ট অফ দ্য হার্ট, এবং ইটস কুইক রিকভারি ফ্রম দ্য হাইপারপোলারাইজেশন। কেন হাইপারপোলারাইজেশন থেকে কুইক রিকভারি করতে পারে? ডিউ টু ইনহেরেন্ট লিকিনেস, ইনহেরেন্ট লিকিনেস কার প্রতি? অ্যাসিনোডাল সোডিয়াম মেমব্রেনের প্রতি। আচ্ছা, চলেন এখন তো আমরা এই জিনিসটা আমরা দেখলাম না, এই জায়গাটা আমরা দেখলাম। এখন আপনারা একটা জিনিস, মজার একটা জিনিস পড়ি, এটা প্রায় সময় আমাদের পরীক্ষাতে আসে, কিভাবে আমাদের হার্টের মধ্যে যে এই যে ইম্পালসটা বা কন্ডাকশনটা কিভাবে স্প্রেড করে, হার্টের যে এই কন্ডাকশনটা কিভাবে স্প্রেড করে অন্য জায়গায় যায়। এটা একদমই সহজ ব্যাপার,
এতক্ষণ আমরা বুঝতে পারছি যে আমাদের এসএ নোড যেহেতু ইম্পালসটা জেনারেট করে, এই এসএ নোডের ইম্পালসটা এট্রিয়াল যে নোড, এট্রিয়ামের মধ্যে যে নোডগুলো আছে, ইন্টারএট্রিয়াল নোড, অ্যান্টেরিয়র, মিডল এবং পোস্টেরিয়র নোডের মাধ্যমে পুরোটা এট্রিয়ামের মধ্যে কন্ডাকশনটা যায়, দেন হলো এবি নোড হয়, দেন এবি নোডে যায় এবং এবি নোড থেকে সেপ্টামের মধ্যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের মধ্যে যায়। তাহলে প্রথমে হলো আমাদের এসএ নোড থেকে সিগন্যালটা জেনারেট করে, দেন হলো এটা হলো পুরো এট্রিয়ামের মধ্যে দিয়ে এই নোড এবং ইন্টারনোডাল পাথওয়ে ব্যাকম্যান এগুলোর মাধ্যমে পুরোটা এট্রিয়ামের মধ্যে কন্ডাকশনটা জেনারেট করে, দেন হলো এবি নোডের মাধ্যমে এটা হলো ইন্টারভেন্ট্রিকুলার যে সেপ্টামটা আছে সেপ্টামের আপার পোরশনে যায়, দেন হলো এটা রাইট বান্ডেল ব্রাঞ্চ, লেফট বান্ডেল ব্রাঞ্চে যায়। দেখেন প্রথমে যায় লেফট বান্ডেল ব্রাঞ্চে, ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন, প্রথমে এই সিগন্যালটা যাবে লেফট বান্ডেল ব্রাঞ্চে, যাওয়ার পরে দেখেন এখান থেকে একটা কানেকশন আছে, দেখছেন এই যে একটা কানেকশন, এটা কানেকশনের মাধ্যমে এটা যাবে রাইট পার্টে। তাহলে প্রথমে গেল কোথায়, ভালো করে বলেন, প্রথমে গেল লেফট পার্টে, আমাদের প্রথমে এটা গেল কি লেফট পার্ট থেকে এটা আসছে এই একটা কানেকশনের মাধ্যমে যে গেছে রাইটে, এবং রাইট থেকে এটা এভাবে গিয়ে এই পাশে যাবে, আর লেফটেরটা তো এরকম কমিউনিকেশন আছে, এটা এভাবে যাবে। তাহলে এটা আমরা যদি আবার এখান থেকে বলি, দেন হলো আমরা রিডিং করব। প্রথমে কি আমাদের হলো একটা ইম্পালস জেনারেট করার জন্য আপনারা বলছেন তো একটু আগে, এসএ নোড হলো পেসমেকার, এটা হলো ওই ইনিশিয়েশন করে 70 থেকে 80, এবং এটা সবচেয়ে বেশি ফাস্টার অন্যগুলো যে কোনো হার্টের মাসল থেকে, ঠিক না, এগুলো তো আমরা বলছি। এবং এটা মানে হাইপারপোলারাইজেশন হইতে দেয় না, হাইপারপোলারাইজেশন থেকে কুইক রিকভারি করতে পারে ডিউ টু ইনহেরেন্ট লিকিনেস অফ দ্য অ্যাসিনোডাল মেমব্রেন। আমরা পড়ছি। এই 4টা কথা খুব ইম্পর্টেন্ট, মুখস্থ করবেন, পরীক্ষার জন্য রিটেনে লিখতে হবে, কিন্তু বুঝে যদি মুখস্থ করেন আপনি ভুলবেন না, ঠিক আছে। চলেন, তাহলে এসএ নোডে ইম্পালসটা জেনারেট হইলো এবং ইন্টারনোডাল পাথের মাধ্যমে পুরা এট্রিয়ামটা কন্ডাকশন ক্রিয়েট করলো। তারপরে এটা গেল কই এবি নোডে, এবি নোড থেকে আমাদের বান্ডেল অফ হিজের মধ্যে গেল। বান্ডেল অফ হিজটা কোথায় দেখেন, ভালো করে ছবিটা খেয়াল করেন, এটা হলো আমাদের ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের পার্টে, আপার পার্টে, টপ অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। দেন হলো এটা আমাদের লেফট বান্ডেল ব্রাঞ্চে যাবে, লেফট বান্ডেল, দেন হলো কোথায় যাবে, লেফট বান্ডেল ব্রাঞ্চ থেকে মাঝখানে দেখেন একটা কমিউনিকেশন আছে, কানেকশন, এটার মাধ্যমে সে যাবে রাইট বান্ডেল ব্রাঞ্চের মাধ্যমে গিয়ে সে পুরোটা ভেন্ট্রিকুলার ওয়াল সবটাকে দিবে। দেখেন এখানে ছবিটা দেওয়া আছে। তাহলে থ্রু দা এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এপিকার্ডিয়ামের দিকে ডিরেকশনটা দেখেন, এন্ডোকার্ডিয়াম, তারপর হলো মায়োকার্ডিয়াম, দেন হলো এপিকার্ডিয়ামের দিকে ডিরেকশনটা দেখছেন, ভিতর থেকে বাইরের দিকে ডিরেকশনটা, পুরো ভেন্ট্রিকুলার ওয়ালটাকে দিবে, এবং সবার লাস্টে হলো এই পার্টে, পোস্টেরিয়র পার্ট অফ দ্য ইন্টারভিউ, সবার লাস্টে কিন্তু দেখছেন, সবার লাস্টে হলো এই জায়গাটার মধ্যে দিবে। তো এইটা হলো কি এসএ নোড, ইন্টারনাল পাথের মধ্যে পুরো এট্রিয়াম, দেন হলো এবি নোড, দেন হলো বান্ডেল অফ হিজ, দেন হলো লেফট বান্ডেল ব্রাঞ্চ, দেন হলো একটা কানেকশনের মাধ্যমে রাইট বান্ডেল ব্রাঞ্চে আসবে, দেন হলো পুরোটা ভেন্ট্রিকল জুড়ে যাবে, এবং সবার লাস্টে এই যে পোস্টেরিয়র পার্ট, ঠিক আছে। এখন এই কি লিখছি আমরা আমাদের এই জায়গাটার মধ্যে, এটা হলো জ্ঞানন থেকে নেওয়া, এই লেখাটা দেখবেন আপনারা, বুঝবেন, এখন বুঝতে কষ্ট হবে না। দেখেন কি লেখা আছে, এই লেখাটা লিখতে হয়, পরীক্ষার সময় আসে, স্প্রেড অফ কন্ডাকশন ইন দ্য কার্ডিয়াক ইম্পালস, এটা কার্ডিয়াক ইম্পালস জেনারেট করছে, এবং এই যে কন্ডাকশনটা কিভাবে স্প্রেড করে লেখছে কি দেখেন, ডিপোলারাইজেশন। তাহলে ডিপোলারাইজেশনটা কোন জায়গা থেকে ইনিশিয়েশন? ডিপোলারাইজেশন ইনিশিয়েটেড ইন দ্য এসএ নোড, এবং রেডিলি স্প্রেড করবে থ্রু দ্য এট্রিয়াম। এই যে থ্রো এট্রিয়া, পুরোটা এট্রিয়াতে যে সে ইম্পালসটা রেডিলি স্প্রেড করবে কিসের মাধ্যমে? এট্রিয়াল ইন্টারনোডাল পাথওয়ে। এট্রিয়ামের মধ্যে ইন্টারনোডাল পাথওয়েগুলো আছে না? আছে তো, anterior, middle, posterior. তাহলে ডিপোলারাইজেশন ইনিশিয়েটেড ইন দ্য এসএ নোড, স্প্রেড রেডিলি থ্রু দ্য এট্রিয়াম, হ্যাঁ, ভায়া ইন্টারনোডাল পাথওয়ে, দেন এটা কই যাবে, দেন হলো রেডিলি কনভার্জেন্স অন দ্য এবি নোড, দেন হলো এবি নোডে যাবে। ঠিক আছে, সহজ না? তাহলে প্রথমে ডিপোলারাইজেশন ইনিশিয়েটেড ইন দ্য এসএ নোড, spread to the atria through atrial internodal pathway, then readily convergence to the AB node. তাহলে এট্রিয়াল ডিপোলারাইজেশন পুরোটা কমপ্লিট হতে কত সময় লাগে? 0.1 সেকেন্ড। এট্রিয়াল ডিপোলারাইজেশন ইজ কমপ্লিট ইন 0.1 সেকেন্ড। তাহলে আপনি জানলেন যে আমাদের এট্রিয়ামটা ডিপোলারাইজ হতে 0.1 সেকেন্ডের মতো সময় লাগে। দেন হলো এটা ভেন্ট্রিকুলার যাবে না, কিভাবে যাবে? এবি নোড দিয়ে যাবে, এবি নোড হয়ে বান্ডেল অফ হিজে ভেন্ট্রিকুলার যাবে। আর মাঝখান থেকে কেন এট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার কেন এবি নোড ছাড়া যেতে পারতেছেন? কারণ এবি নোডই একটা চিপা রাস্তা, এই রাস্তা দিয়েই তোমাকে যাইতে হবে ভেন্ট্রিকুলার যাইতে হলে, আদারওয়াইজ কোনো রাস্তা নাই। যদি আদারওয়াইজ রাস্তা থাকে তাহলেই হলো কি প্রবলেম। সেই প্রবলেমটা কি সেটা নিয়েও আমাদের ডিজিজ আছে। একটা ডিজিজ আছে কি, মানে সে ধরেন আপনি এই বাড়ি থেকে ওই বাড়িতে যাইতে হলে মাঝখানে শুধু একটাই রাস্তা আছে,
এই রাস্তা দিয়ে সবাই যাইতে হবে, তাহলে একটা কি থাকবে, কন্ট্রোল থাকবে না। যতই মানুষই আসুক না কেন আপনার বাড়িতে, ওই বাড়িতে যাইতে হলে একটা সিঙ্গেল গেট দিয়ে যাবে, তাহলে সব মানুষ একসাথে আসবে, লাইন ধরে অন্য জায়গায় যেতে পারবে। কিন্তু মাঝখান দিয়ে যদি আরেকটা চিপা রাস্তা থাকে, তাহলে কিছু মানুষ যারা লাইন ধরে ছিল তারা এক সিরিয়ালে যাবে, আর কিছু মানুষের যারা লাইন ধরা ছাড়া ছিল তারা ওই চিপা রাস্তা দিয়ে চলে যাবে। এত করে কি হবে, একটা বৈষম্য ক্রিয়েট হবে না? তখন তারা হলো যায় সেটা ধরেন এই সিরিয়ালে যারা যাওয়া সিরিয়ালটা ব্রেক করবে, এবং তখন হার্টের মধ্যে মানে এরিথমিয়া ডেভেলপ করে, অথবা অনেক ধরনের প্রবলেমগুলো ডেভেলপ করে। সেগুলো আমরা পরে আলোচনা করব। আমরা বুঝতে পারবো যখনই আমরা এই জিনিসগুলো সম্পর্কে আমরা এতটুকু আইডিয়া থাকবে, তখন আমরা আমাদের যদি সলিড একটা কনসেপ্ট থাকে যে আমাদের এট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার সিগন্যাল যাইতে হলে অবশ্যই মাঝখানে ইনসুলেটর থাকে, এবং ইনসুলেটরের মাঝখানে একটা ছোট একটা গ্যাপ আছে, সেটা হলো আমাদের এভি নোডের মধ্যে দিয়ে কানেকশন, এদিক দিয়ে যাইতে হয়। এটা হলো আমাদের একটা বেসিক, এবং আমাদের বেসটা সম্পর্কে যখন জানবো তখন আমরা বুঝতে পারবো যে এইটা যদি না থাকে, এটা ছাড়া যেটা থাকবে সেটাই নরমালিটি। বুঝতে পারছেন? এইভাবেই আপনি ফিজিওলজিকে প্যাথোলজির সাথে ব্রিজ করতে পারবেন। তাহলে আমরা শুরু করি। এসএ নোড থেকে ইম্পালসে জেনারেট করে পুরো এট্রিয়ামের মধ্যে দিবে থ্রু এট্রিয়াল ইন্টারনোডাল পাথে, দেন হলো কনভার্জেন্স টু দ্য এবি নোড, আর পুরোটা এট্রিয়াম ডিপোলারাইজ হতে সময় লাগে 0.1 সেকেন্ড। দেন from the top of the septum, interventricular septum, the wave depolarization is spread in the rapidly conducting Purkinje fiber to all part of the ventricle, সেটা সময় লাগে 0.08 থেকে 0.1 সেকেন্ড। ঠিক আছে? ওকে, এখন আসেন যে ইনহিউম্যান আমরা এট্রিয়াল ডিপোলারাইজেশনটা শেষ, আমাদের ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন আমরা পড়ি। ইনহিউম্যান depolarization of the ventricular muscles start in the left side of the intraventricular septum, যেটা আমরা একটু আগে বলে আসছি যে আমাদের লেফট সাইডের ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে আগে শুরু হয়। দেন ইট মুভস করে ফার্স্ট ইন দ্য টু দ্য রাইট অ্যাক্রস দ্য মিড পোর্শন অফ দ্য সেপ্টাম। আপনারা যদি আবার এই ছবিটা দেখে আসেন, তাহলে আমাদের এসএ নোড হয়ে আমাদের ইন্টারএট্রিয়াল নোড হয়ে আমাদের এট্রিয়াম হইল। দেন আমাদের ভেন্ট্রিকুলার যে যাবে, ভেন্ট্রিকুলার মাসল ডিপোলারাইজেশন যাবে প্রথমে কোথায়, আমরা যেটা বলছি প্রথমে হলো আমাদের লেফট সাইডে যাবে, প্রথমে আমাদের লেফট বান্ডেল ব্রাঞ্চ, দেন হলো বলছে কি লেফট বান্ডেল ব্রাঞ্চে যাবে, লেফট বান্ডেল ব্রাঞ্চ, দেন হলো এটা মিড পোর্শনে কি হবে, মিড পোর্শন অফ দ্য সেপ্টাম, লেফট বান্ডেল থেকে রাইট বান্ডেল ব্রাঞ্চে যাবে। তাহলে এটা যদি আমাদের ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম হয়, তো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের এটা অলমোস্ট মিড পোর্শন না, তাহলে মিড পোর্শন অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের এই যে সিগন্যালটা যাবে লেফট থেকে রাইটের দিকে, এটাই বলছে। এখানে আপনি ছবি বুঝছেন, এখন এই পড়াগুলো আপনার জন্য ইজি হয়ে গেছে। তাহলে বলছি কি, ইন হিউম্যান depolarization of the ventricular muscle start at the left side of the interventricular septum and moves first to the right across the mid portion of the septum, এবং বলছি কি the wave depolarization then spread down the septum to the apex of the heart, দেন এই যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম থেকে এটা কি করবে, স্প্রেড করবে, নিচের দিকে যাবে, অ্যাপেক্স অফ দ্য হার্টের দিকে যাবে, এবং দেন রিটার্ন অ্যালং দ্য ভেন্ট্রিকুলার ওয়াল, এবং পুরোটা ভেন্ট্রিকুলার ওয়াল জুড়ে এটা রিটার্ন করবে টু দ্য এবি গ্রুপের দিকে, এবং প্রসিডিং ফ্রম দ্য এন্ডোকার্ডিয়াল টু দ্য এপিকার্ডিয়াল সারফেস। এবং সবার পরে কে ডিপোলারাইজ হবে, পোস্টেরিয়র বেজাল পোর্শন অফ দ্য লেফট ভেন্ট্রিকল, পালমোনারি কোনাস এন্ড আপার মোস্ট পোর্শন অফ দ্য সেপ্টাম। একদম সহজ হয়ে গেছে না, পানির মতো সহজ হয়ে গেছে না জিনিসটা? সেটা হলো একদম আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে বলে দিই। প্রথমে এসএ নোড হয়ে ইন্টারএট্রিয়াল নোডের মাধ্যমে পুরোটা এট্রিয়ামকে কভার করবে, দেন হলো এটা কভার করে এবি নোডের মধ্যে যাবে। এই সময়টা এবি নোডে আসার পর্যন্ত এই পুরোটা এট্রিয়াম ডিপোলারাইজ করতে সময় লাগলো 0.1 সেকেন্ড। দেন হলো এবি নোড হয়ে আমাদের সেপ্টামের আপার পোর্শন, টপ অফ দ্য আপার পোর্শনে সে হলো গেল। এই যে টপ অফ দ্য আপার পোর্শন থেকে ফ্রম দ্য top of the septum, the wave depolarize spread rapidly conducting Purkinje fibers to all part of the ventricle. এই যে এবি নোড থেকে আমাদের হলো কি ওই যে পার্কিনজি সিস্টেম বা ওই জায়গায় যাইতে 0.08 অথবা 0.1 সেকেন্ড সময় লাগে। দেন হলো পার্কিনজি ফাইবার মধ্যে পুরোটা ভেন্ট্রিকুলার মধ্যে জেনারেট করে ফেলে। এখন বলছে কি যে আমাদের যে এবি নোড থেকে পুরোটা ভেন্ট্রিকুলে আসে কিভাবে, প্রসেসটা বলছে। ইন হিউম্যান ডিপোলারাইজেশন অফ দ্য ভেন্ট্রিকুলার মাসল স্টার্ট হবে কোথা থেকে, লেফট সাইড অফ দ্য কি আমাদের যে লেফট বান্ডেল ব্রাঞ্চ থেকে, লেফট বান্ডেল ব্রাঞ্চ থেকে রাইট বান্ডেল ব্রাঞ্চে যাবে। তাহলে এটা হলো লেফট সাইড অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম থেকে রাইট পার্ট অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে যাবে
কোন পোরশন দিয়ে? মিড পোরশন দিয়ে। এবং এটার মধ্যে একটার মধ্যে আর একটা কি আছে? কানেকশন আছে, এটা আপনারা জানেন। তাহলে ডিপোলারাইজেশন অফ দ্য ভেন্ট্রিকুলার মাসল স্টার্টস এট দ্য লেফট সাইড অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, দেন লেফট সাইড থেকে রাইট সাইডে মুভ করবে অ্যাক্রস দ্য মিড পোরশন অফ দ্য সেপ্টাম। তারপরে কি ওয়েভ ডিপোলারাইজেশন স্প্রেড ডাউন দ্য, এই যে স্প্রেডটা, এই যে ওয়েভটা সেটা নিচের দিকে যাচ্ছে, রাইটের দিকেও দেখেন, রাইট বান্ডেল বাঁশ দিয়ে নিচের দিকে যাচ্ছে, লেফট বান্ডেল বাঁশের দিকে নিচের দিকে যাচ্ছে, যাই কোথায় যাবে? অ্যাপেক্সের মধ্যে যাবে, অ্যাপেক্স অফ দ্য হার্ট। তারপরে এটা কি করবে? রিটার্ন করবে, উপরের দিকে যাবে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপের দিকে আসতে থাকবে। আর মাঝখান দিয়ে সে যেহেতু পুরোটা ভেন্ট্রিকুলার মধ্যে অলরেডি ওয়ালের মধ্যে ছড়ে গেছে, তো সেক্ষেত্রে ভেন্ট্রিকুলার যে মাসল কি থাকে? ভিতরের দিকে থাকে এন্ডোকার্ডিয়াম, তারপর মাঝখানের যে মাসলটা সেটা হলো কি? মায়োকার্ডিয়াম, এবং যে বাইরের দিকে সেটা হলো এপিকার্ডিয়াম। তাহলে পুরোটা ভেন্ট্রিকুলার যে মাসলগুলোকে সেইগুলোকে সে কভার করবে, প্রসিডিং ফ্রম দ্য এন্ডোকার্ডিয়াম টু দ্য এপিকার্ডিয়াল সারফেস, এবং এটা নিচে থেকে আবার উপরের দিকে উঠতে থাকবে। তাহলে কি? ভেন্ট্রিকুলার ওয়ালস টু দ্য এবি গ্রুপের দিকে। এবং সবার পরে কে ডিপোলারাইজ হবে? সবার পরে ডিপোলারাইজ হবে দ্য পোস্টেরিয়র বেসাল পোরশন অফ দ্য লেফট ভেন্ট্রিকল এন্ড পালমোনারি কোনাস অফ দ্য আপার মোস্ট পোরশন অফ দ্য সেপ্টাম। তাহলে আমাদের যে ডিসকাশনটা সেটা হলো, আমরা এখানে একটা ছবির মাধ্যমে, গ্রাফিক্যাল বা প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখি। এখানে কি আছে? আমাদের যে এসএ নোড, এখানে ছবিটা ভালো করে খেয়াল করেন, যে এসএ নোড থেকে ইম্পালসটা চতুর্দিকে এইভাবে ছড়াচ্ছে। হ্যাঁ, আমাদের এট্রিয়াল ইন্টারনাল পাথের মধ্যে পুরোটা এট্রিয়া কি করলো? ইম্পালস জেনারেট করলো। দেন হলো এটা এই যে এখন গেল কোথায়? এবি নোডের মধ্যে। ঠিক আছে, 1 নাম্বার ছবি। 2 নাম্বার ছবিতে কি আমরা এটা দেখলাম যে অ্যাক্টিভেশন অফ দ্য অ্যান্টেরোসেপ্টাল রিজন। আচ্ছা ঠিক আছে, আমাদের 1 নাম্বার ছবিতে কি বললাম আমরা? আমাদের এসএ নোড থেকে কিভাবে ইন্টারেক্টিয়ামের মধ্যে সিগন্যালটা ট্রান্সমিট করবে। তারপরে এটা হলো 1 নাম্বার ইমেজ। তারপরে 2 নাম্বার ইমেজ কি? 2 নাম্বার ইমেজ হলো আমাদের এই যে এট্রিয়াম তো শেষ, এখন এট্রিয়াম তো ডিপোলারাইজ হচ্ছে, এখন কোথায় যাবে? ভেন্ট্রিকুলার মধ্যে যাবে। এখন এই যে এবি নোড হলো, এবি নোডের মাধ্যমে এই যে বান্ডেল অফ হিজ হয়ে সেপ্টামে গেল, এটা হলো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের সবার আগে কোন পোর্শনটা হয়? লেফট পার্ট হয়। তো লেফট পার্ট থেকে এখন রাইটের দিকে যাবে, এটা দেখেন ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের মিড পার্ট, ঠিক না? ভালো করে খেয়াল করে দেখেন, এটা হলো ছবিটা, ভালো করে খেয়াল করে দেখেন, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের মিড পার্ট। মিড পার্ট থেকে লেফট থেকে রাইটের দিকে ডিরেকশন হবে, তাহলে সেপ্টাল অ্যাক্টিভেশন ফ্রম লেফট টু রাইট। ঠিক আছে, ওকে। এটা হলো আমাদের 2 নাম্বার ছবি। দেন 3 নাম্বার ছবি হলো কি? দেখেন অ্যাক্টিভেশন অফ দ্য অ্যান্টেরোসেপ্টাল রিজন অফ দ্য ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম। তাহলে আমাদের 3 নাম্বার ছবি হলো এটা, তাহলে অ্যাক্টিভেশন অফ দ্য অ্যান্টেরোসেপ্টাল রিজন অফ দ্য ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম। এই যে এখন দেখেন এই যে ছবিটা, লেফট থেকে যেহেতু রাইটের দিকে আসছে, তাহলে এই পাশে গেছে। দেন হলো এটা কিন্তু সিগন্যালটা কিন্তু নিচের দিকে যাচ্ছে, অ্যাপেক্সের দিকে যাচ্ছে না, টুয়ার্ডস দ্য অ্যাপেক্সের দিকে যাচ্ছে। এবং বলা হয়েছে কি? দেখেন এরপরে কি পার্কিনজি ফাইবার মাধ্যমে পুরোটা ভেন্ট্রিকুলার মধ্যে দিছে না, তাহলে এন্ডোকার্ডিয়াম টু এপিকার্ডিয়ামের দিকে, এন্ডোকার্ডিয়াম টু এপিকার্ডিয়ামের দিকে। তাহলে বলছে কি? অ্যাক্টিভেশন অফ দ্য মেজর পোর্শন অফ দ্য ভেন্ট্রিকল মায়োকার্ডিয়াম ফ্রম দ্য এন্ডোকার্ডিয়াল সারফেস। তো এন্ডোকার্ডিয়াম থেকে মায়োকার্ডিয়াম এবং এপিকার্ডিয়ামের দিকে যাবে। লেট অ্যাক্টিভেশন হবে কোন জায়গায়? লেট অ্যাক্টিভেশন হবে পোস্টেরিয়র বেসাল পোর্শন অফ দ্য লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকুলার পোস্টেরিয়র বেসাল পোর্শন এন্ড পালমোনারি কোনাস। ঠিক আছে, সেটা তাহলে কোথা থেকে কোথায় ইম্পালস জেনারেট করে সেটা সম্পর্কে আমরা আইডিয়া করলাম। তাহলে এসএ নোড হয়ে পুরো এট্রিয়াম, দেন হলো টপ অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, দেন হলো লেফট পার্ট অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম থেকে রাইটের দিকে ট্রান্সমিট করবে মিড পোর্শন দিয়ে, দেন হলো এটা অ্যাপেক্সের দিকে যাবে, অ্যান্টেরো অ্যাক্টিভেশন অফ দ্য অ্যান্টেরোসেপ্টাল রিজন অফ দ্য ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম, এবং এটা অ্যাপেক্সের দিকে যাবে, এবং অ্যাপেক্সের দিকে যায় থ্রু দ্য পার্কিনজি ফাইবার মধ্যে পুরো ভেন্ট্রিকুলার মাসলকে ইম্পালসটা জেনারেট করবে, এবং কোন দিক থেকে কোন দিকে? থ্রু এন্ডোকার্ডিয়াল টু এপিকার্ডিয়াল ডিরেকশন, এবং সবার পরে লেটে ডিপোলারাইজড হবে কি? পোস্টেরিয়র বেসাল পোর্শন অফ দ্য লেফট ভেন্ট্রিকল এন্ড দ্য পালমোনারি কোনাস। ঠিক আছে, এই সম্পর্কে আমরা জানলাম। ঠিক আছে, এটা হলো 4 নম্বর ছবি, এটা হলো আমাদের 5 নম্বর ছবি। এটা হলো নর্মাল স্প্রেড অফ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। আপনাদেরকে আরেকটা জিনিস বলি, পরীক্ষার সময় বেশি মার্কস পাওয়ার নিনজা টেকনিক হলো আপনি সব কিছুতেই চেষ্টা করবেন ছবি আঁকার জন্য। ছবি আঁকবেন, বিশ্রী হোক যাই হোক। এখানে ছবিটাকে খুব বেশি ভালো ছবি আঁকছে নাকি? খুব বেশি ভালো ছবি না, মোটামুটি একটা ছবি। কিন্তু আপনি যদি এইভাবে দেখাই দেন এটা এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, তখন স্যাররা বুঝবে যে না, সে বুঝে বুঝে পড়ছে, এবং তার পড়ার মধ্যে কি আছে? কনসেপ্ট আছে। ঠিক আছে, এখন দেখেন আমরা এতক্ষণ যা যা পড়লাম সেটা আমরা যদি এটা দেখি, এখানে কি লিখছে?
পেসমেকার ফ্রম দ্য এসএ নোড, দেন হলো এট্রিয়াম, দেন হলো এবি নোড, দেন বান্ডেল অফ ফেজ, দেন পারকিনজি ফাইবার। এভাবে স্প্রেডটা যায়। তাহলে কন্ডাক্টিং পাথওয়ে কি? সবার আগে এসএ নোড, দেন হলো রাইট এট্রিয়াম, দেখেন রাইট এট্রিয়ামে যাবে ইন্টারনোডাল টেক, অ্যান্ড লেফট এট্রিয়ামে যাবে ইন্টার এট্রিয়াল বান্ডেল অফ ব্যাকম্যান। এটা আমরা যে ওই ছবিটা যদি দেখি, দেখেন লেফট এট্রিয়ামে যাবে কি? লেফট এট্রিয়ামে যাবে এইটার মাধ্যমে, ব্যাকম্যান বান্ডেলের মাধ্যমে, ইন্টার এট্রিয়াল পাথওয়ে অফ দ্য ব্যাকম্যান। আর রাইট এট্রিয়ামে যাবে কিভাবে? ইন্টার এট্রিয়াল পাথওয়ে অফ ওই যে বাকি যে দুইটা পাথওয়ে ছিল, বাকি যে দুইটা ছিল সেটার মাধ্যমে যাবে। ঠিক আছে? তাহলে দেখেন আমাদের এসএ নোড থেকে রাইট এট্রিয়ামে যাবে বায়া ইন্টারনোডাল ট্র্যাক্ট, এবং লেফট এট্রিয়ামে যাবে কি? ইন্টারএট্রিয়াল বান্ডেল ব্যাকম্যান। দেন হলো এবি নোডে যাবে, দেন হলো বান্ডেল অফ ফিজ, দেন হলো রাইট বান্ডেল ব্রাঞ্চ অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চের মাধ্যমে যাবে হুইচ ডিভাইডস ইনটু লেফট এন্টিরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ভেসিকলস, দেন পারকিনজি ফাইবার, দেন ভেন্ট্রিকল। ঠিক আছে? এবং চলেন আমরা বাকিটা আলোচনা করি। তাহলে আমাদের একটা জিনিস আমরা জানবো, আমাদের এসএ নোডের লোকেশনটা কোথায়। খুব ইম্পর্টেন্ট, এসএ নোড কোথায় লোকেটেড থাকে, এবি নোড কোথায় লোকেটেড থাকে, এটা সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে। আমাদের এসএ নোড কোন জায়গায় থাকে? এসএ নোড থাকে লোকেটেড ইন দ্য আপার ক্রিস্টা টার্মিনালিস। আপনারা যেহেতু সিবিএস এর আইটিএম অলরেডি দিয়েছেন, আপনারা দেখবেন যে রাইট এটিএমের মধ্যে কোন জায়গায় ক্রিস্টা টার্মিনালিসটা থাকে। এই ক্রিস্টা টার্মিনালিসের আপার পার্টে থাকে, আপার লোকেটেড ইন দ্য আপার ক্রিস্টা টার্মিনালিস। আপার ক্রিস্টা টার্মিনালিসের কোন দিকে? এসএ নোডের সাথে নিয়ার দ্য সুপিরিয়র ভেনা ক্যাভা। সুপিরিয়র ভেনা ক্যাভার পাশে যেদিকে ক্রিস্টা টার্মিনালিস থাকে, ক্রিস্টা টার্মিনালিসের আপার পার্টে থাকে। হ্যাঁ, এটা হলো ডমিনেন্ট, সার্ভ এজ এ ডমিনেন্ট পেসমেকার ফর দ্য হার্ট রেট অ্যান্ড স্লো ফেজ অফ দ্য আপস্ট্রোক। আছে দরকার নাই, আমরা জানি আমাদের এসএ নোডটা কোথায়। আমাদের এসএ নোড কোথায় থাকে বলেন তো? আমাদের এসএ নোড থাকে আমাদের রাইট এট্রিয়ামে। রাইট এট্রিয়ামের কোথায়? রাইট এট্রিয়ামের মধ্যে আপার পার্টে। আপার পার্টে কোথায়? ক্রিস্টা টার্মিনালিসের আপার পার্টে। ক্রিস্টা টার্মিনালিসটা কোথায়? এসএ নোডের কাছাকাছি, সুপিরিয়র ভেনা ক্যাভার কাছাকাছি। তাহলে নিয়ার দ্য সুপিরিয়র ভেনা ক্যাভা, আপার পার্ট অফ দ্য ক্রিস্টা টার্মিনালিস। এখন আপনারা আজকে যে আমার এই শোনার পরে, তারপরে আপনারা ক্লাসে শোনার পরে আপনারা যে যখন হার্টের বিসারা ধরবেন, বিসারা ধরে আপনারা দেখবেন যে কোন পার্টে ক্রিস্টা টার্মিনাসটা থাকে, ক্রিস্টা টার্মিনাস আপার পার্টে থাকে। ওকে? এবং দেখেন এবি নোডটা কোথায় লোকেটেড। শুনেন, এগুলা কিন্তু মানে যদিও মুখস্থ করার ব্যাপার, কিন্তু এই পরীক্ষায় আসে। এবং মজার ব্যাপার হলো কি, আপনার এসএ নোডের লোকেশন, এবি নোডের লোকেশন যদি আপনি না জানেন, তাহলে আপনি হলো যদি কার্ডিয়াক সার্জন হন, আমি তো কার্ডিয়াক সার্জারিতে আছি, কার্ডিয়াক সার্জারিতে যদি হন, আপনি যদি হার্ট কারেকশন করতে যান, ধরেন একটা পেশেন্টের জন্মগতভাবে হার্টের ছিদ্র আছে, হ্যাঁ, ইন্টারএট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, টেট্রালজি অফ ফ্যালট, এগুলো সম্পর্কে আপনারা জানবেন, কিছুদিন পরে আপনারা পাবেন। তো যখন হার্টের মধ্যে ছিদ্রগুলো থাকে, বিএসডি থাকে, এএসডি থাকে, তো এই যে সেপ্টামগুলো ছিদ্র থাকে, ডিফেক্টগুলো কারেকশন করার জন্য তো আমাদের কাছে আসে, আমাদের ডিপার্টমেন্টে আসে, আমাদের কাছে আসে। তা আমরা মনে করেন যে কারেকশন করলাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের যে ছিদ্রটা, সেই ছিদ্রটা আমরা বন্ধ করে দিলাম। এই বন্ধ করতে গিয়ে আমরা দেখা যায় যদি আমাদের বন্ধ করার সময় প্রবলেম হয়, তখন আমাদের যদি আমরা লোকেশন না জানি এবি নোডের বাইরে, তখন আমরা এবি নোডকে ইনজুরি করব। তো এবি নোডকে যদি ইনজুরি করি, তাহলে দেখেন আমাদের কি প্রবলেম হবে। চলেন, আপনারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসেবে আপনারা জেনে যান, একটা কার্ডিয়াক সার্জারি করার পরে আমাদের যদি এবি নোড যদি কাটা পড়ে, এবি নোড যদি ইনজুরি হয়, তাহলে আমরা হার্টকে কিভাবে আলাদা করে দিতে পারি। ধরেন আমরা বললাম না যে এট্রিয়াল সিনসাইটিয়াম, ভেন্ট্রিকুলার সিনসাইটিয়াম, তাহলে এট্রিয়াল সিনসাইটিয়াম মানে এসি নোড হয়ে ইন্টারএট্রিয়াল সেপ্টাম হয়ে ইন্টার এট্রিয়াল নোডাল পাথের মাধ্যমে পুরোটা এট্রিয়াম ডিপোলারাইজ করলো। সেই ডিপোলারাইজেশনটা ভেন্ট্রিকুলার যাইতে পারে না, কারণ এখানে ফাইব্রাস স্কেলেটন থাকে, এই জন্য যাইতে পারে না। কিন্তু মাঝখানে একটা কানেকশন আছে, সেটা হলো কি এবি নোড দিয়ে এট্রিয়াম কন্ট্রোল রয়েছে, এই যে এসি নোডের যে সিগন্যালটা ভেন্ট্রিকুলার যাবে একদম কন্ট্রোল রয়েছে। আর যদি মাঝখানে ইনসুলেটর না থাকতো, তাহলে পুরা সিগন্যালটা চাইতো, কিন্তু উইক সিগন্যাল যেত, মানে শার্পলি যাইতো না, চতুর্দিকে একসাথে ছড়া যেত, তাহলে জিনিসটা সুন্দর হতো না। এখন যদি এবি নোডটা কাটা পড়ে, আমার ওটি করতে গেলাম, কোনো কারণে এবি নোডটা কাটা পড়লো, ডিসোসিয়েশন হলো, প্রবলেম হলো, তাহলে কি হবে দেখেন, এসএ নোড ঠিকই পাম্প করবে, এসএ নোডের সিগন্যালটা ঠিকই আসবে এট্রিয়াতে, এবং এট্রিয়া ঠিকই কন্ট্রাক্ট করবে, কিন্তু ভেন্ট্রিকুলার সিগন্যাল কিন্তু আপার পার্ট থেকে পাচ্ছে না, এসএ নোড থেকে পাচ্ছে না। কিন্তু আপনি একটা জিনিস, মজার একটা ব্যাপার হলো কি, আমাদের হার্টের সবাই কন্ট্রাক্টিভ,
সবাই আলাদা আলাদা করে কন্ডাকশন করতে পারে। যেমন এসএ নোড যেরকম কন্ডাকশন করতে পারে, এট্রিয়ারও আলাদা করে কন্ডাকশনের পাওয়ার আছে, কন্ডাকশন সিস্টেম হিসেবে কাজ করতে পারে। তারপরে হলো এই যে যদি এবি নোড কাটা পড়ে যায় তাহলে বান্ডেল অফ হিজ আলাদা আচরণ করবে। তারপর বান্ডেল অফ হিজ না আচরণ করলে রাইট এন্ড লেফট বান্ডেল ব্রাঞ্চ কাজ করতে পারবে, পার্কিনসন সিস্টেম কাজ করতে পারে, কিন্তু তাদের রেটটা অনেক স্লোয়ার। এসএ নোড যেমন 70 থেকে 80 বিট দেয়, তারা কিন্তু এতটা বিট দিতে পারে না, 30 থেকে 40টা। তাহলে তখন দেখেন আপনার এবি নোড যদি ওটি করতে গিয়ে প্রবলেম করেন, তাহলে কি করবে, এট্রিয়াম ঠিকই 60 থেকে 70টা বিট করবে, কিন্তু ভেন্ট্রিকল যেহেতু এবি নোড নষ্ট হয়ে গেছে, তাহলে এবি নোড থেকে সিগন্যালটা যেহেতু আসতে পারবে না, তাহলে ভেন্ট্রিকল এখন রেট করবে 30 থেকে 40টা বিট। তাহলে এট্রিয়ামের জন্য আপনি 30 থেকে 40, 60 থেকে 70টা, 60 থেকে 70 বার এট্রিয়াম কন্ট্যাক্ট করবে, কিন্তু ভেন্ট্রিকল কন্ট্যাক্ট করবে 30 থেকে 40 বার। তাহলে এই যে একটা ডিসোসিয়েশন, সেটা কিন্তু ক্রিয়েট করতে পারে। আপনি যদি অ্যানাটমি না জানেন, এবি নোডের লোকেশনটা না জানেন, তাহলে আপনি কি করবেন, আপনার আমার ওটিতে প্রবলেম হলে এখন কি হবে, যে ডিফিকাল্টিস ফেস করতে পারে। ঠিক আছে, তাহলে কি আমাদের এবি নোডের লোকেশনটা আমাদের জানা দরকার। ঠিক আছে, এবি নোডটা কোথায় থাকে, লোকেটেড ইন দ্য ইন্টার এট্রিয়াল সেপ্টাম। ইন্টার এট্রিয়াল যে সেপ্টামটা আছে, এই সেপ্টামের মধ্যে থাকে নিয়ার দ্য করোনারি সাইনাস ওপেনিং, যেখানে আমাদের করোনারি সাইনাসটা ওপেন করে সেখানে তার কাছাকাছি। এবং এই যে এসএ নোড এবি নোড কে কোথা থেকে ব্লাড পায় সেগুলোরও না আলোচনা আছে। মানে এসএ নোডের যে ব্লাড সাপ্লাই আছে, এবি নোডের যে ব্লাড সাপ্লাই আছে, সেগুলো কিন্তু আপনারা অলরেডি আইটেম ক্লিয়ার করছেন, কিন্তু হয়তো বা এইভাবে জেনেও পড়েন নাই, বুঝেও পড়েন না যে এসএ নোডেরও আলাদা করে ব্লাড সাপ্লাই আছে, এবি নোডেরও আলাদা করে কি ব্লাড সাপ্লাই আছে। এবং এগুলো ব্লাড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে কোন জায়গায় কোন প্যাথোলজি আছে। কোনো কারণে যদি রাইট করোনারি আর্টারি ব্লক হওয়ার কারণে যদি আমাদের এমআই হয়, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়, তাহলে এটা কি এসএ নোডের প্রবলেম করার কারণে ব্রেডিকার্ডে হয়েছে কিনা, এবি নোডের প্রবলেম করার কারণে ব্রেডিকার্ডে হয়েছে কিনা, বা কি হয়েছে কিনা, সেগুলো সম্পর্কে আমরা একটা আলোচনা পাই। এবং আমরা যদি এটা কারেকশন করে দিই, ব্রেডিকার্ডে যদি ইমপ্রুভ করে বা না করে, সেগুলোর উপরে অনেক আলোচনা আছে। তো আমরা যদি বেসিক জিনিস বুঝি, আমাদের যদি বেসিকটা স্ট্রং হয়, তাহলে ইনশাল্লাহ আমরা এটার উপরে অনেক কিছু করতে পারবো। আমাদের যদি ফাউন্ডেশন ভালো না থাকে, তাহলে আমরা যতই দালান বানাই না কেন, দালান কিন্তু পড়ে যাবে। আমাদের ফাউন্ডেশন নলেজ লাগবে। তাহলে আমাদের এসএ নোড কি, এসএ নোডের লোকেশনটা কি, আমাদের এসএ নোডটা থাকে রাইট এট্রিয়ামের মধ্যে, আপার পার্ট অফ দ্য ক্লিস্টার টার্মিনালিস নিয়ার দ্য সুপিরিয়র ভেনা কেভা। আর এবি নোড কোথায় থাকে, এবি নোড থাকে ইন্টার এট্রিয়াল সেপ্টামের মধ্যে থাকে এবং নিয়ার দ্য করোনারি সাইনাস ওপেনিং, যেখানে করোনারি সাইনাস ওপেনিং হয় তার কাছাকাছি। সেখানে সে ব্লাড সাপ্লাই কার কাছ থেকে পায়, এবি নোডটা পিডি এর কাছ থেকে পায়। পিডিএ কি, পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, হ্যাঁ, পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি থেকে সে ব্লাড সাপ্লাই পায়। ওকে, এখন চলেন আমরা নেক্সট পার্ট আলোচনা করি। সবচেয়ে মজার পার্ট সেটা হলো আমাদের এখন অ্যাকশন পটেনশিয়াল। এই আলোচনার এই ক্লাসের সবচেয়ে মাখন যেটা, সেটা হলো আমাদের অ্যাকশন পটেনশিয়াল। আমরা যদি কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল ভালো করে বুঝি, তাহলে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটাকে আমি অনেক দূরে নিয়ে যেতে পারবো, এই নলেজটাকে। ওই যে মানে কি কুদ্দুস বয়েদের একটা গান ছিল না, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিন রে নিয়ে যাবে আমি সেই দিনেরও কাছে। আজকের এই ক্লাসটার অ্যাকশন পটেনশিয়ালটা যদি আমরা ভালো করে বুঝি, আমাদের অ্যাকশন পটেনশিয়াল সম্পর্কে যদি আমরা ভালো করে ধারণা নিই, তাহলে আমরা আজকের এই পড়াটাকে আমরা ওই দিনের কাছে নিয়ে যেতে পারবো। ওই দিন কখন, যখন আপনি অনেক বড় ডাক্তার হবেন, তখন আপনি একটা পেশেন্টের হার্ট রেট, উল্টাপাল্টা হার্ট রেট দিচ্ছে, আপনি অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ দিবেন, কোন পেশেন্টকে কোন অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ দিবেন, সেখানেও আপনার এই অ্যাকশন পটেনশিয়ালের সাথে সম্পর্ক বিল্ড আপ করবে। এবং আপনি অ্যাকশন পটেনশিয়াল ভালো করে বুঝলে, আপনি অনেক পড়ালেখা বা অনেক কিছুর এই হার্ট রেটের সাথে সম্পৃক্ত অনেক কিছু আপনি বুঝবেন। বুঝতে পারছি? তাহলে আমাদের যে হার্টের মধ্যে দুই ধরনের অ্যাকশন পটেনশিয়াল আছে, একটা হলো মায়োকার্ডিয়াল অ্যাকশন পটেনশিয়াল, একটা হলো যে আমাদের অ্যাসিনোডাল বা জাংশনাল টিস্যুর অ্যাকশন পটেনশিয়াল। এবং জাংশনাল টিস্যুর অ্যাকশন পটেনশিয়ালের সাথে মায়োকার্ডিয়াল অ্যাকশন পটেনশিয়ালের যে সম্পর্কটা বা ব্রিজিংটা, সেটা আমরা আলোচনা করবো। কিন্তু দেখেন, মজার ব্যাপার হলো, আপনারা মেডিকেল কলেজে যে যারা আমরা যখন আইটেম দিতাম, কারণ আমাদের সাথে মানুষ খালি জাস্ট একটা অ্যাকশন পটেনশিয়াল সম্পর্কে কি এতটুকু জেনেই পাস করে ফেলতো। মানে ফেজ 0, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4 শেষ। হ্যাঁ, আমরা হলো ফেজ 0 কি, র্যাপিড আপস্ট্রোক, এগুলো এত কষ্ট করে মুখস্থ করতো। আপনাদের এই মুখস্থ করা ব্যাপারটাই থাকবে না। এই যে মুখস্থর যে ব্যাপারটা, সেটাই থাকবে না যদি আমরা ভালো করে বুঝে পড়ি যে আমাদের এসএ নোডের মধ্যে ফেজ 0 কি, ফেজ 1 কি, ফেজ 2 কি, ফেজ 3 কি, ফেজ 4 কি। আপনি এই জিনিসটা বুঝবেন এবং পরীক্ষার সময় ক্লাসের মধ্যে আপনি যে সেটা চোখ বন্ধ করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কারণ আমাদের যে ফেজ 0টা যদি আমরা যখন বুঝবো, ফেজ 0টা হলো আমাদের ফেজ 0টা কি, কোন ফেজ, এই ফেজ। আমাদের ফেজ 0টা কি, যে এই পটেনশিয়ালটা উপরের দিকে উঠতেছে, মানে এটা হলো মাইনাস নেগেটিভ ভোল্ট, এই নেগেটিভ ভোল্ট থেকে পজিটিভ ভোল্টের দিকে যাচ্ছে।
পজিটিভ বোল্ট থেকে সে আবার নেগেটিভ বোল্টের দিকে যাচ্ছে, দেন প্লেটো ফেজ, দেন হলো সবাই আবার নেগেটিভের মধ্যে যেয়ে আবার আগের জায়গায় চলে আসছে -85 মিলি ভোল্ট। এই যে মাইনাস থেকে পজিটিভে গেল, পজিটিভ থেকে আবার নেগেটিভে আসা শুরু করলো, এই যে পাথওয়েটা, এই পুরাটা পাথওয়ে আমাদের এই যে এটা হলো আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমাদের হার্টের মধ্যে যে ইলেকট্রিক্যাল যে চেঞ্জগুলো হয়, ইলেকট্রোকেমিক্যাল যে চেঞ্জগুলো হয়, এই চেঞ্জের একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। আমাদের মিলি ভোল্টটা কোন দিকে যাচ্ছে, আমাদের যে ভোল্টেজটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে কিনা, তারপরে হলো আবার পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসতেছে কিনা। ঠিক আছে, এই পার্টটা এই যে ক্লাসের যে সেকেন্ড পার্টটা হলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব আর কি। আমাদের এই ক্লাসটা নিয়ে 2-3টা ভিডিও হবে, এবং 3টা ভিডিওতে ইনশাল্লাহ আপনি প্রপারলি এইটার সম্পর্কে একটা আইডিয়া পাবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে ধৈর্য ধরে থাকতে হবে ইনশাল্লাহ, এবং আপনার যে ফিজিওলজি যে বেসিক যে নলেজটা হবে, আমি বিশ্বাস করি আপনি আগের যে পড়া থেকে এখনের পড়ার মধ্যে ফার মোর বেটার আপনি নলেজটা পাবেন। এবং আপনি এতদিন পরে আসছেন যে একটা জাংশনাল টিস্যুর অ্যাকশন পটেনশিয়াল পড়ছেন আর এইটা পড়ছেন। মেডিকেল কলেজে তো জাংশনাল টিস্যুর অ্যাকশন পটেনশিয়ালের কোনো পাত্তাও দেওয়া হয় না, জাস্ট খালি একটু পড়া হয়। কিন্তু আপনাকে আমি আজকে জানাবো এই যে জাংশনাল টিস্যুর অ্যাকশন পটেনশিয়াল থেকেই আমাদের যে কার্ডিয়াক মায়োসাইটের অ্যাকশন পটেনশিয়ালটা হয়, এবং আমাদের হলো এখানে যে স্লোপ অফ ফেজ 4, এবং এই ফেজ 4-এর যে ইম্পর্টেন্স, যেটা হলো আপনার মেডিকেল কলেজে ভালো করে পড়াই নাই। এই যে ফেজ 4-এর কারণেই আমরা যে একটা ফেজ 4টার জন্যই যে আমাদের হার্ট রেটটা কম হয়, ফেজ 4-এর জন্য আমাদের হার্ট রেটটা বেড়ে যায়, সেটা আমরা জানতে পারবো। এবং এই ফেজ 4-এর এই যে স্লোপ, এটার উপরে ডিপেন্ড করে আপনার হার্ট রেট বাড়বে না কমবে, সেটা ডিপেন্ড করবে। এবং এই ফেজ 4-এর জন্য ওই যে আমরা অ্যাসেনোডকে কেন পেসমেকার বলা হয়েছিল, যে আমরা বলছিলাম যে ইনহেরেন্ট লিকিনেস অফ দ্য অ্যাসেনোডাল মেমব্রেন, সেটা হলো হাইপারপোলারাইজেশন থেকে র্যাপিড রিকভারি করে, সেটাও আমরা জানতে পারবো। মজার ব্যাপার না? এবং এই অ্যাসেনোডটা যখন ডিপোলারাইজেশন হয়, সে কীভাবে আমাদের একটা অ্যাকশন পটেনশিয়ালকে, কার্ডিয়াক মায়োসাইটকে ডিপোলারাইজ করতে পারে, সেটা সম্পর্কে জানবো। এবং এটা সম্পর্কে যখন আমরা জানবো, তখন আমরা বুঝতে পারবো যে সিনসাইটিভের গুরুত্ব কী এবং গ্যাপ জাংশনের গুরুত্ব কী। মজার ব্যাপার না? এই মজার ব্যাপারগুলো নিয়ে আমাদের সেকেন্ড পার্টের ভিডিওতে থাকবে। এবং আমরা যদি ভালো করে অ্যাকশন পটেনশিয়ালটা আপনাকে পড়াইতে পারি, ট্রাস্ট মি, আমরা যদি অ্যাকশন পটেনশিয়ালটা আপনাকে ভালো করে বুঝাতে পারি, এবং যে দেখাই, এই যে দেখেন হার্টের পেসমেকার অ্যাকশন পটেনশিয়াল এবং নন পেসমেকার মানে কার্ডিয়াক মায়োসাইট অ্যাকশন পটেনশিয়াল, এগুলো সম্পর্কে যখন আপনাকে বুঝিয়ে দিতে পারবো, তখন আপনি বিশ্বাস করেন এইটার সাথে যে আমাদের হার্টের যে ইসিজিটা, কিন্তু একটা ইসিজি ছবি, ইসিজির সাথে কোরিলেশন করতে পারবেন। ঠিক আছে, ইসিজির সাথে আপনি কোরিলেট করতে পারবেন। দেন হলো আমরা পড়বো কার্ডিয়াক মাসলের যে প্রপার্টিস অফ দ্য কার্ডিয়াক মায়োসাইট কি আছে। এই যে অটোরিদমিসিটি, এক্সাইটেবিলিটি, কন্ট্রাক্টিলিটি, রিফ্র্যাক্টরি পিরিয়ড, কন্ডাক্টিভিটি। এই যে রিফ্র্যাক্টরি পিরিয়ডটা, এটা যে আমাদের এই যে অ্যাকশন পটেনশিয়ালের সাথে রিলেটেড, সেটা সম্পর্কে আমরা ডিটেইলস আলোচনা করব। এবং আপনি এটার পর থেকে ইনশাল্লাহ আপনার হলো ফিজিওলজির যে বেসিক ফিজিওলজির যে আপনি মজা পাবেন, ভালোবাসা পাবেন, সেটা আপনারা কখনো হয়তো বা এতদিন পান নাই। এতদিন হয়তো পান নাই, পেয়ে থাকলেও এখন ভালোবাসতে আরও বেশি ইচ্ছা করবে। কাউকে যখন ভালোবাসবেন, তার সম্পর্কে যদি আপনি জানেন, তাহলে ভালোবাসতে আরও ভালো লাগবে না? তাহলে সেক্ষেত্রে আমরা এইরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। সো ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরবেন, এবং আমাদের নেক্সট ভিডিওতে শোনার জন্য অবশ্যই